মোশন অফ এ বডি ইন এ ভার্টিক্যাল সার্কেল। দেখো কি বলছে, ভালো করে দেখবে আগে বিষয়টা। মোশন অফ এ বডি ইন এ ভার্টিক্যাল সার্কেল কথার মানে কি? দেখো ধরো একটা দড়ি দিয়ে, যেটা আমি করেছি, দেখো একটা দড়ি দিয়ে আমি একটা বস্তুকে ঝুলিয়েছি, ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ, দড়ি দিয়ে একটা বস্তুকে ঝুলিয়েছি, বস্তুটা স্থির অবস্থায় আছে। এবার এই বস্তুটাকে আমি উলম্ব বৃত্তপথে ঘোরাবো। উলম্ব বৃত্তপথে ঘোরা মানে এরকম ভাবে ঘুরবে। এইভাবে যদি একটা বস্তু ঘুরে তাহলে সেটাকে বলে উলম্ব বৃত্তপথ, মানে নাগরদোলা যেভাবে ঘুরে। হ্যাঁ, আমরা যেটা পড়েছিলাম নাগরদোলা, দেখেছো মেলায়, নাগরদোলার যে ঘূর্ণন সেটা হচ্ছে উলম্ব বৃত্তপথ। তাহলে ধরো এই হচ্ছে আমার বস্তুটা, এটাকে উলম্ব বৃত্তপথ মানে এভাবে ঘোরাতে হবে। ঠিক আছে, এইভাবে ঘুরবে উলম্ব বৃত্তপথ। সেটা অ্যান্টি ক্লকওয়াইজও হতে পারে, ক্লকওয়াইজও হতে পারে। এইবার এটাকে ঘোরানোর জন্য আমরা নিচের প্রান্তে, মানে যেটা ওর লোয়েস্ট পয়েন্ট, আমাদের যখন একটা বস্তু উলম্ব বৃত্তপথে ঘুরে তার দুটো পয়েন্ট হয়, একটা লোয়েস্ট পয়েন্ট, একটা হাইয়েস্ট পয়েন্ট। ভালো করে একটু দেখবে বিষয়টা। দেখো এই হচ্ছে বস্তুটা ঝুলছিল, আমরা বস্তুটাকে এই ঝুলিয়েছি। এই যে পজিশনটা দেখছো এটা হচ্ছে লোয়েস্ট পয়েন্ট। এবার যখন এটাকে ঘোরাচ্ছি, এই পজিশনে যখন আসছে টপমোস্ট পজিশন, এটাকে বলে হাইয়েস্ট পয়েন্ট। তাহলে এটা লোয়েস্ট, এটা হাইয়েস্ট। এইবার আমরা এটাকে ঘোরাবো। ঘোরানোর জন্য কি করতে হবে বলছি, লোয়েস্ট পয়েন্টে এই বস্তুকে একটা ভেলোসিটি দাও, একটা ভেলোসিটি দাও, এটাও ঘুরবে। তাহলে ভালো করে দেখো একটা জিনিস, আমি লোয়েস্ট পয়েন্ট এটা ঝুলছে, আমি ভেলোসিটি দিচ্ছি একটা, এটাকে একটা ধাক্কা মারলেই একটা ভেলোসিটিও গেইন করবে। তাহলে আমি এটাকে একটা ভেলোসিটি দিলাম, দেখো ঘুরছে, ঘুরছে না। দেখো আমি ভেলোসিটি দিয়েছি, এই ঘুরলো। এবার দেখো ঘুরছে না, পড়ে যাচ্ছে। লক্ষ্য করো, আমি যখন আস্তে দিচ্ছি, যখন ভেলোসিটিটা কম দিচ্ছি, দেখো এই যে দেখো উঠছে কিন্তু উঠে পড়ে যাচ্ছে। আবার দেখো একটু বেশি ভেলোসিটি দিলাম, তাও দেখো উঠে পড়ে গেল। আবার দেখো আরেকটু বেশি দিলাম, এইবার ঘুরে আসলো, কিন্তু কপাক ঘুরলো, এক পাক, আর কিন্তু ঘুরতে পারছে না। আবার একটু জোরে দিই, দেখো দুপাক ঘুরে গেল। তার মানে আমি লোয়েস্ট পয়েন্টে কতটা ভেলোসিটি দেবো তার উপর ডিপেন্ড করবে বস্তুটা এই বৃত্তপথে ঘুরতে পারবে কি পারবে না। একটা নির্দিষ্ট ভেলোসিটি থেকে যদি কম ভেলোসিটি দিই তাহলে ঘুরছে না, দেখো এবার ঘুরে গেল। কিন্তু এর থেকে কম দেবো, ঘুরবে না। দেখো এই যে উঠছে, উঠে পড়ে যাচ্ছে, দেখো উঠছে, এই ঘুরে গেল। তাহলে একটা নির্দিষ্ট ভেলোসিটি আছে, একটা নির্দিষ্ট ভেলোসিটি থেকে কম দিলে দেখো ঘুরছে না। যে আমি রিকোয়ার্ড ভেলোসিটিটা ওকে দিতে পারছি তখনও ঘুরে আসছে, কিন্তু কপাক ঘুরছে, এক পাক, এক পাকের বেশিও ঘুরতে পারছে না। আমি কি আরো বেশি ভেলোসিটি দিই তাহলে মেবি দুবার বা তিনবার ঘুরবে। তাহলে আমাদের এই লোয়েস্ট পয়েন্টে রিকোয়ার্ড মিনিমাম ভেলোসিটিটা বার করতে বলবো, যে একটা বস্তুকে উলম্ব বৃত্তপথে ঘোরানোর জন্য লোয়েস্ট পয়েন্টে মিনিমাম কতটা ভেলোসিটি তুমি দেবে যাতে বস্তুটা পুরো ভার্টিক্যাল সার্কেলটা ঘুরে আসতে পারে। ওই রিকোয়ার্ড মিনিমাম ভেলোসিটিটা তোমাকে বার করতে হবে। আশা করি বিষয়টা বোঝা গেছে। এবার দেখো ক্যালকুলেশনটা কিভাবে আমরা করি। দেখো কি হলো কেসটা, যে আমরা এখানে ধরো এই হচ্ছে তোমার বস্তুটা, এইখানে তুমি বস্তুটাকে রেখেছো, এই সুতো দিয়ে আমি প্রথমে বস্তুটাকে এখানে ঝুলিয়েছিলাম। এই হচ্ছে একটা বস্তু, এটা হচ্ছে সেন্টার পয়েন্ট, এইটাকে বলছি লোয়েস্ট পয়েন্ট, আমি নাম দিলাম এ। আমি ওকে লোয়েস্ট পয়েন্টে কি করছি, একটা ভেলোসিটি দিচ্ছি। ধরো কত ভেলোসিটি দিলাম, v1। এই ভেলোসিটিটা দেওয়ার ফলে বস্তুটা এরকম একটা উলম্ব বৃত্তপথে ঘুরে যাবে। তাহলে এই যে বৃত্তপথে ঘুরছে, এইখানে যখন বস্তুটা এসে পৌঁছচ্ছে, এইটা হচ্ছে বি পজিশন, এটাকে বলে হাইয়েস্ট পয়েন্ট। তাহলে এখানে ও থেকে এ বা ও থেকে বি, এগুলো হচ্ছে তোমার বৃত্তটার রেডিয়াস, ওএ আর ওবি, আর ব্যাসার্ধের বৃত্তপথ। ঠিক আছে, এবার দেখো হাইয়েস্ট পয়েন্টে যখন গেল, সাপোজ তখন ওর ভেলোসিটি হলো v2। এবার এটা তো বৃত্তাকার পথ, তাহলে ভালো করে ভাবো, যখন ও ঘুরছে এই লোয়েস্ট পয়েন্টে কিন্তু এই বস্তুর নিচের দিকে একটা ওজন কাজ করছে, সেটা mg। আর যেহেতু বৃত্তপথে বস্তুটা ঘুরছে, ফলে অবভিয়াসলি এই ওজনের সাথে অ্যাড হবে অপকেন্দ্র বল mv1/r। তোমরা জানো একটা বস্তু বৃত্তপথে ঘুরলে তার একটা সেন্ট্রিফিউগাল ফোর্স হয়। আর এই পয়েন্টে নিশ্চয়ই দড়িতে একটা টান থাকছে, ধরা যাক সেই টানটা t1। এবার যখন ও হাইয়েস্ট পয়েন্টে যাচ্ছে বি পয়েন্টে, তখন ওর ভেলোসিটি কত, v2। এবার হাইয়েস্ট পয়েন্টের ক্ষেত্রে দেখো ওজনটা কোন দিকে আছে, নিচের দিকে, এবং হাইয়েস্ট পয়েন্টে শুরুতে টান থাকবে, সেই টানটাও নিচের দিকে হবে। আর হাইয়েস্ট পয়েন্টে যে সেন্ট্রিফিউগাল ফোর্সটা হবে, অর্থাৎ অপকেন্দ্র বলটা, সেটা হবে কোন দিকে, সেটা হবে বাইরের দিকে, mv2/r। হাইয়েস্ট পয়েন্টে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স পাবে, অপকেন্দ্র বল, সেটা হবে বাইরের দিকে,
সেন্ট্রিফিউগাল ফোর্স সবসময় কোন দিকে হয়? সেন্ট্রিফিউগাল ফোর্স সবসময় যেদিকে বস্তু ঘুরবে তার বিপরীত দিকে হবে, অর্থাৎ কেন্দ্র যেদিকে তার অপোজিটে। তাহলে হাইয়েস্ট পয়েন্টের সেন্টার নিচের দিকে, তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্সটা বাইরের দিকে হবে। তাহলে এবার আমি বস্তুটাকে এ বিন্দুতে একটা ভেলোসিটি দিয়েছি v1, বস্তুটা সম্পূর্ণ বৃত্তপথটা ঘুরে আসছে, আমাকে v1 এর মানটা বার করতে হবে। এবং লোয়েস্ট পয়েন্ট ওর কি ফোর্স থাকছে? ওর ওজন থাকছে, ওর সাথে একটা অপকেন্দ্র বল থাকছে, সুতোতে একটা টান থাকছে। হাইয়েস্ট পয়েন্ট ওর ভাই ওজনটা নিচের দিকে, সুতোর টানটা নিচের দিকে, আর অপকেন্দ্র বলটা হবে বাইরের দিকে। এবার দেখো যখন বস্তুটা ঘুরবে এই উলম্ব বৃত্তপথে, ধরো এক এনি ইনস্ট্যান্ট, যে কোনো মুহূর্তে বস্তুটা সি বিন্দুতে এসছে, এক এনি ইনস্ট্যান্ট বস্তুটা এসছে সি বিন্দুতে। সিটা হচ্ছে এক এনি ইনস্ট্যান্ট বস্তুর পজিশন, এ তো ঘুরছে, কোন একটা মুহূর্তে বস্তু নিশ্চয়ই সি বিন্দুতে আসবে। ধরো যখন বস্তুটা সি বিন্দুতে এসছে তখন ওর ভেলোসিটিটা হচ্ছে v, আর সি বিন্দুতে দেখো বস্তুটার হাইট কত হচ্ছে, লোয়েস্ট পয়েন্ট থেকে যখন ও সি পয়েন্টে আসলো বস্তুর উচ্চতা কত হয়ে গেল h। এ বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর হাইট কত হচ্ছে ধরো h। এবার তোমাকে এই হাইটটা প্রথমে বার করা শিখতে হবে আর ভেলোসিটিটা বার করা শিখতে হবে ফার্স্ট। তো আমরা প্রথমে দেখো হাইটের ফর্মুলাটা জেনে নিই যে এক এনি ইনস্ট্যান্ট আমি হাইটটা বার করব কি করে। যখন উলম্ব বৃত্তপথে একটা বস্তু ঘুরবে তো যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় থাকতে পারে, তাহলে যে পজিশনে বস্তুটা আছে সেই পজিশনের হাইটটা কি করে বের হবে সেটা আগে শিখো। দেখো হাইট বের করার ফর্মুলা, ভালো করে ছবিটার দিকে তাকাও, এখানে দেখতেই পাচ্ছ ওএ, ওসি বা ওবি, এগুলোকে আমরা বলবো সবই হচ্ছে ব্যাসার্ধ। ওএ, ওসি, ওবি এরা সবই হচ্ছে রেডিয়াস। এ থেকে যখন বস্তু সিতে গেল তখন ওর কৌণিক সরণটা হলো থিটা, থিটাটাকে বলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, কৌণিক সরণ। এবার আমি দেখো h বের করার জন্য কি করব, ভালো করে লক্ষ্য করো ফ্রম দা ডায়াগ্রাম। h ইকুয়াল টু দেখো লেখা যাবে OA মাইনাস OD, OA থেকে OD বাদ দাও h পাবে। এবার দেখো ODটাকে কি লেখা যাবে, এই যে ODC ট্রায়াঙ্গেলটা লক্ষ্য করো, ODC এটা 90 ডিগ্রি, এটা থিটা কোণ, তাহলে ODC ট্রায়াঙ্গেল থেকে ODটাকে লেখা যায় OC cos থিটা। এবার OA এর ভ্যালু r, OC এর ভ্যালুটাও r, দুটোই রেডিয়াস ছিল, তাহলে r কমন নিলে দেখো চলে আসলো 1 cos থিটা। এটা হচ্ছে h বার করার ফর্মুলা, যে একটা বস্তু যখন উলম্ব বৃত্তপথে ঘুরবে at any instant লোয়েস্ট পয়েন্টের রেসপেক্টে ওর হাইট যদি বার করতে হয়, যে লোয়েস্ট পয়েন্টের সাপেক্ষে বস্তু কোন উচ্চতায় আছে ইন দা ভার্টিক্যাল সার্কেল, তাহলে তুমি এই ফর্মুলা দিয়ে হাইট বার করবে, r ব্র্যাকেট 1 cos থিটা। ঠিক আছে, এবার দেখো ভেলোসিটি বার করব। এবার প্রথমে এখানে তিন চারটে জিনিস ক্যালকুলেশন করতে হবে। ফার্স্ট ক্যালকুলেশন করো 1 নম্বর দিয়ে লেখো ভেলোসিটি অ্যাট এনি ইনস্ট্যান্ট, যে কোনো মুহূর্তে আমরা বস্তুটার বেগ বার করব। তাহলে ধরো যখন আমি ওকে লোয়েস্ট পয়েন্ট থেকে ঘোরানো শুরু করলাম, যে মুহূর্তে আমি বস্তুকে সর্বনিম্ন বিন্দু থেকে ঘোরানো শুরু করলাম, ঠিক তারপরে বস্তু কোথায় পৌঁছেছে অ্যাট এনি ইনস্ট্যান্ট সি। তো লেখো যে কোনো মুহূর্তে উলম্ব বৃত্তপথে বস্তুর অবস্থান সি, যে কোনো মুহূর্তে উলম্ব বৃত্তপথে বস্তুর অবস্থান সি, at any instant position of the body in the vertical circle is c. তাহলে at any instant position of the body in the vertical circle is c, velocity of the body at c is v. c বিন্দুতে বস্তুর বেগ v, আমাকে vটা বার করা শিখতে হবে যে ভেলোসিটিটা কত। দেখো কি করে শিখবো ভেলোসিটিটা কত। ফার্স্ট ভেলোসিটি at any instant বার করছি আমি, তাহলে ভেলোসিটি at any instant যে কোনো মুহূর্তে বস্তুর বেগ কি করে বেরোবে। এবার দেখো আমরা শক্তি সংরক্ষণ সূত্র ইউজ করব। আমি যখন লোয়েস্ট পয়েন্টে আছি আমার কাইনেটিক এনার্জি কত, হাফ m v1 স্কয়ার। এবার যখন আমি a থেকে c তে চলে গেলাম তখন দেখো a পয়েন্টের সাপেক্ষে c বিন্দুর একটা হাইট আছে। তো একটা বস্তু যখন একটা উচ্চতায় ওঠে তখন তার মধ্যে কি থাকে, পোটেনশিয়াল এনার্জি। তাহলে c পয়েন্টে তুমি একটা পোটেনশিয়াল এনার্জি পাচ্ছ, দ্যাট ইজ mgh। আবার সি পয়েন্টে দেখো একটা ভেলোসিটিও আছে v, তাহলে একটা গতিশক্তিও থাকছে, সেটা হাফ m v স্কয়ার। তাহলে সি বিন্দুতে যখন বস্তুটা পৌঁছলো ভার্টিক্যাল সার্কেলে তখন তার দুটো শক্তি, ডিউ টু হাইট ওর মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি থাকছে আর ভেলোসিটির জন্য থাকছে একটা কাইনেটিক এনার্জি। আর লোয়েস্ট পয়েন্টে ওর কিন্তু ভেলোসিটি কত v1, তাহলে ওর থাকছে কাইনেটিক এনার্জি হাফ m v1 স্কয়ার। এবং শক্তি সংরক্ষণ সূত্রে আমরা জানি যে কোনো মুহূর্তে মোট শক্তি সবসময় ধ্রুবক হয়, তাহলে লোয়েস্ট পয়েন্টের কাইনেটিক এনার্জি
আর সি বিন্দুতে যে মোট শক্তি পাচ্ছি স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফলটা কি হবে সমান। তাহলে ইনিশিয়াল এনার্জি ইকুয়াল টু ফাইনাল এনার্জি, দুটো শক্তি সমান হবে সব সময়। এবার এখান থেকে দেখো তোমার ভি বেরিয়ে যাবে, এমটা কেটে যাবে, 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করো তাহলে দেখো এটা চলে আসলো 2gh, এটা হয়ে গেল v স্কয়ার। তাহলে v এর ফর্মুলা হয়ে গেল √v1 স্কয়ার মাইনাস 2gh। এটা হচ্ছে ভেলোসিটি বার করার ফর্মুলা এট এনি ইনস্ট্যান্ট। যে কোনো মুহূর্তে বস্তুটার ভেলোসিটি আমরা এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করব। তাহলে এটা হচ্ছে হাইট বার করার ফর্মুলা, এটা হচ্ছে ভেলোসিটি বার করার ফর্মুলা, দুটো ফর্মুলা শিখে গেল। এবার ধর তোমাকে বলছে এই যে বস্তুটা ঘুরছে তুমি তো ওকে দড়ি দিয়ে বেঁধে ঘোরাচ্ছ, তাহলে যে কোনো মুহূর্তে দড়ির টান বার করতে হবে। যে লোয়েস্ট পয়েন্ট থেকে যখন ও ঘোরা শুরু করছে এট এনি ইনস্ট্যান্ট দড়ির টান কত। তো এবার আমরা ক্যালকুলেট করব টেনশন, 2 নম্বর টেনশন অফ রো, টেনশন অফ রো এট এনি ইনস্ট্যান্ট, যে কোনো মুহূর্তে দড়িতে টান। দেখো টেনশন অফ রো এট এনি ইনস্ট্যান্ট কি হবে, ধরো আমি সি পয়েন্টে বস্তুটা যখন এসছে তখন টান বার করতে চাইছি, তাহলে সি পয়েন্টে কি কি ফোর্স আছে লক্ষ্য করো। একটা হচ্ছে বস্তুর ওজন আছে কত mg, এই দড়িতে একটা টান কাজ করছে ধরো সেটা t, আর যেহেতু এটা বৃত্তপথে ঘুরছে তার ভেলোসিটি v, তাহলে বাইরের দিকে থাকছে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স mv²/r। তাহলে তিনটে ফোর্স আছে সি পয়েন্টে, দড়িতে একটা টান আছে t, বস্তুটার ওজন আছে mg, আর একটা অপকেন্দ্র বল সেন্ট্রিফিউগাল ফোর্স mv²/r। এবার দেখো এই যে ওজন এটা একটা উপাংশে ভেঙে গেল, তাহলে কি পাবে, তাহলে এই কোণটা থিটা হলে এই কোণটা থিটা হবে, তাহলে এই দিকের উপাংশটা হবে mg cos θ, আর এদিকে একটা উপাংশ থাকবে সেটা mg sin θ। ওটা আমি লিখলাম না তার কারণ ওটা আমার কোনো কাজে লাগবে না। mg এর যে mg sin θ কম্পোনেন্ট এটা আমাদের কোনো কাজে লাগবে না, তাই আমি mg cos θ টা লিখছি। তাহলে এবার ভালো করে দেখো mg cos θ আর mv²/r এই যে দুটো ফোর্স, ওজনের উপাংশ mg cos θ আর অপকেন্দ্র বল mv²/r, দুটোই কোন দিকে আছে, টানের বিপরীত দিকে। তাহলে টানটা ওই বিপরীতমুখী বল দ্বারা ব্যালেন্স হবে, যদি না হয় তাহলে দড়ি ছিঁড়ে যাবে। তাহলে যদি দড়ি না ছেড়ে তাহলে টান তার বিপরীতমুখী বলের দ্বারা ব্যালেন্স হবে। তাহলে আমরা কি লিখব, টেনশন ইন রো, টেনশন at c বা at any instant, যে কোনো মুহূর্তে দড়ির টান কি লিখবে তাহলে t, যেটার অপোজিটে কি কি আছে mg cos θ প্লাস mv²/r। এটা হচ্ছে যে কোনো মুহূর্তে দড়ির টান বার করার ফর্মুলা। তো এবার যদি তোমার প্রশ্ন করে তাহলে লোয়েস্ট পয়েন্টে টেনশনটা কত, তাহলে দেখো টেনশন এট লোয়েস্ট পয়েন্ট, এখান থেকে সব বেরোবে। দেখো টেনশন এট লোয়েস্ট পয়েন্ট অর্থাৎ T1। দেখো লোয়েস্ট পয়েন্টে টানের বিপরীত দিকে কি আছে ছবি ভালো করে দেখো, টানের উল্টো দিকে আছে দেখো ওজন আর v1 ভেলোসিটি। লোয়েস্ট পয়েন্টে ভেলোসিটি কত দিয়েছিলে v1, তাহলে অপকেন্দ্র বলটা কত mv1²/r। তাহলে টানের বিপরীত দিকে দুটো ফোর্স আছে, একটা mg আর একটা সেন্ট্রিফিউগাল ফোর্স, তাহলে এই দুটোর যোগফল ব্যালেন্স করতে হবে টানকে। তাহলে লোয়েস্ট পয়েন্টে টেনশনটা হবে mg প্লাস mv1²/r, এটা তোমার 4 নম্বর ইকুয়েশন। এবং মনে রাখবে এটাই হচ্ছে ম্যাক্সিমাম টেনশন। ম্যাক্সিমাম যে একটা বস্তু যখন উলম্ব বৃত্তপথে ঘোরে তার টান সবচেয়ে বেশি হয় লোয়েস্ট পয়েন্টে, টেনশনটা সবচেয়ে বেশি হয় লোয়েস্ট পয়েন্টে। তাহলে এবার হাইয়েস্ট পয়েন্টে টেনশন কত, তাহলে দেখো টেনশন এট হাইয়েস্ট পয়েন্ট, টেনশন এট হাইয়েস্ট পয়েন্ট ধরো সেটা T2। তাহলে হাইয়েস্ট পয়েন্টে টেনশনটা কি হয় ভালো করে লক্ষ্য করবে। দেখো হাইয়েস্ট পয়েন্টে টেনশন আর ওজনটা একই দিকে আছে, তাহলে T2 এর সাথে যোগ হবে ওজন T2 প্লাস mg, তার উল্টো দিকে আছে সেন্ট্রিফিউগাল ফোর্স দ্যাট ইজ mv2²/r। তার মানে আমার T2 এর ভ্যালু চলে আসছে দেখো mv2²/r মাইনাস mg। এটা হলো তোমার হাইয়েস্ট পয়েন্টের টেনশন এবং এটা হচ্ছে মিনিমাম টেনশন। তাহলে হাইয়েস্ট পয়েন্টের টেনশন সবচেয়ে কম হয়, লোয়েস্ট পয়েন্টের টেনশন সবচেয়ে বেশি হয়। তাই এবার যদি তোমাকে বলে তাহলে ম্যাক্সিমাম আর মিনিমাম টেনশনের পার্থক্য বার করো, তাহলে ডিফারেন্স অফ ম্যাক্সিমাম টেনশন আর মিনিমাম টেনশন বা ডিফারেন্স বিটুইন দ্য টেনশন এট দ্য লোয়েস্ট পয়েন্ট এন্ড হাইয়েস্ট পয়েন্ট,
তাহলে টেনশনের পার্থক্য, টানের পার্থক্য, হাইয়েস্ট আর লোয়েস্ট পয়েন্ট, দেখো ডিফারেন্স অফ টেনশন বিটুইন দ্য লোয়েস্ট পয়েন্ট এন্ড হাইয়েস্ট পয়েন্ট, সর্বনিম্ন অবস্থান আর সর্বোচ্চ অবস্থানে টানের পার্থক্য, অর্থাৎ T1 থেকে T2 বাদ দেবে। ভালো করে লক্ষ্য করো ক্যালকুলেশন, mg প্লাস mv1 স্কয়ার বাই r, এটা হচ্ছে T1, তার থেকে মাইনাস করবে T2, তাহলে মাইনাস mv2 স্কয়ার বাই r, আর এই সাইনটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে দেখো তুমি পেয়ে যাচ্ছ 2mg প্লাস mv1 স্কয়ার বাই r মাইনাস m বাই r। ভালো করে এবার দেখো v2 স্কয়ার আছে, v2 স্কয়ার আছে, দেখো v2 স্কয়ারটা কি হবে, v2 মানে কি সেটা বার করব। দেখো কিভাবে বের করব, এইখানে এবার লক্ষ্য করো, আমরা শিখেছিলাম at any instant velocity ফর্মুলা কি, দেখো v v1 স্কয়ার মাইনাস 2g, এটা হচ্ছে যে কোনো মুহূর্তে ভেলোসিটি বার করার ফর্মুলা। এবার তুমি চাইছো v2 বার করতে, তাহলে v2টা কোথাকার ভেলোসিটি, হাইয়েস্ট পয়েন্ট, তাহলে হাইয়েস্ট পয়েন্টে ভেলোসিটি v2, তাহলে at হাইয়েস্ট পয়েন্ট বা at b পজিশনে যখন বস্তু গেছে ভেলোসিটি v2, তাহলে b এর জায়গায় বসাবো v2। এবার এখানে দেখো v1 স্কয়ার মাইনাস 2g h, ভালো করে বুঝবে, তুমি যখন a থেকে b তে গেলে তখন হাইট কত, h মানে তো হাইট, তাহলে আমি যখন c তে এসেছিলাম হাইটটা h, আমি যখন a থেকে b তে গেলাম আমার হাইটটা কার সমান, ভালো করে ছবির দিকে তাকাও, a থেকে যখন b তে যাচ্ছে বস্তু তখন তো উচ্চতাটা ব্যাসের সমান, হাইট হয়ে যাচ্ছে রেডিয়াস ইনটু 2 মানে ব্যাস ডায়ামিটার, তাহলে h এর জায়গায় বসানো হবে 2r, রেডিয়াস ইনটু 2, তাহলে v2 এর ভ্যালু এসে গেল, দেখো v2 স্কয়ারটা হয়ে গেল তাহলে v1 স্কয়ার মাইনাস 4gr, এই হচ্ছে তোমার v2 স্কয়ার। তাহলে তুমি v2 স্কয়ারের জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দেবে, কত v1 স্কয়ার মাইনাস 4gr। এবার এটাকে ক্যালকুলেট করি, দেখো 2mg প্লাস mv1 স্কয়ার বাই r মাইনাস mv1 স্কয়ার বাই r, মাইনাসে মাইনাসে প্লাস 4mg, তাহলে দেখো mv1 স্কয়ার বাই r কেটে গেল, 4 আর 2 হয়ে গেল 6mg, 4 আর 2 এসে গেল 6mg, ঠিক আছে। তাহলে কি বললাম, তাহলে v2 স্কয়ারের জায়গায় আমরা v2 স্কয়ারের মানটা বসালাম, এবার এটা মাল্টিপ্লাই করে দাও mv1 স্কয়ার বাই r মাইনাসে মাইনাসে প্লাস 4mg, এটা কেটে গেল, 4 আর 2 6mg, তাহলে আমার টানের পার্থক্য লোয়েস্ট আর হাইয়েস্ট পয়েন্টে চলে আসলো 6mg। তো পরীক্ষা তোমার এটা একটা প্রশ্ন প্রমাণ করতে বলতে পারে যে প্রুভ দ্যাট একটা বস্তু যখন ভার্টিক্যাল সার্কেলে রোটেট করে তাহলে লোয়েস্ট পয়েন্ট আর হাইয়েস্ট পয়েন্টের ডিফারেন্স অফ টেনশন কত, 6mg, এটা প্রুফ করে দাও। তাহলে এটা প্রুফ করে দেবে। তাহলে আমরা কি কি ফর্মুলা এখন অবধি শিখলাম, দেখো ভেলোসিটি শিখলাম, এট এনি ইনস্ট্যান্ট বার করার জন্য ফর্মুলা কি, হাইট বার করার ফর্মুলা শিখলাম, নেক্সট আমরা ফর্মুলা শিখলাম টেনশন ক্যালকুলেট করার এট এনি ইনস্ট্যান্ট when the body rotates in a vertical circle, লোয়েস্ট পয়েন্টে টানের ফর্মুলা শিখলাম, হাইয়েস্ট পয়েন্টে টানের ফর্মুলা শিখলাম, এবং এটাও শিখলাম যে লোয়েস্ট আর হাইয়েস্ট পয়েন্টে টানের পার্থক্য কত হয়, 6mg। এবার আমাদের বার করতে বলছে কি v1 এর মিনিমাম ভ্যালু, যে আমি যে বস্তুটাকে ঘোরাচ্ছি ভার্টিক্যাল সার্কেলে তাতে v1 এর মিনিমাম ভ্যালুটা কত, এটা হচ্ছে আসল কোশ্চেন। এবার থার্ড কোশ্চেন দেখো 3 নম্বরে যাচ্ছি আমরা, যে ক্যালকুলেট রিকোয়ার্ড মিনিমাম ভেলোসিটি for looping in a vertical circle, for looping in a vertical circle, LOOPING looping বানান। তাহলে ক্যালকুলেট রিকোয়ার্ড মিনিমাম ভেলোসিটি for looping in a vertical circle, ক্যালকুলেট রিকোয়ার্ড মিনিমাম ভেলোসিটি at lowest point for looping in a vertical circle, উলম্ব বৃত্তপথে ঘোরার জন্য সর্বনিম্ন বিন্দুতে ন্যূনতম বেগের রাশিমালা নির্ণয় করো। এটা হচ্ছে থার্ড এন্ড ফাইনাল কোশ্চেন, যে সর্বনিম্ন বিন্দুতে ন্যূনতম বেগের রাশিমালা নির্ণয় করো। তাহলে এবার দেখো আমার যে ভেলোসিটি, এটার মিনিমাম ভ্যালু বার করতে হবে, ভালো করে বুঝবে। তোমার ভেলোসিটির যে মিনিমাম ভ্যালু সেটা ডিপেন্ড করে টানের উপর, ভেলোসিটির মিনিমাম ভ্যালুটা ডিপেন্ড করবে হচ্ছে টানের উপর, ঠিক আছে। টেনশনটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে দেখো এই যে ভেলোসিটির ফর্মুলাগুলো আছে v1 স্কয়ার বা v2 স্কয়ার বা v স্কয়ার, দেখো সবই টেনশন রিলেটেড, সব ফর্মুলা ভেলোসিটির সাথে টান রয়েছে। তাহলে ভেলোসিটিকে মিনিমাম হতে গেলে তোমার টানটা দেখতে হবে আগে, মিনিমাম কোথায় হয়, কত হয়, যে টানের ভ্যালু সবচেয়ে কম কোথায় হতে পারে এবং সেটা কত হতে পারে। তো
তো ভালো করে দেখো টানের ইকুয়েশনটা, আমাদের যে ইকুয়েশনটা আছে দেখো, ম্যাক্সিমাম টেনশন T1 লোয়েস্ট পয়েন্টে আর মিনিমাম টেনশন T2 এটা হাইয়েস্ট পয়েন্টে। এবার ভালো করে দেখো লোয়েস্ট পয়েন্টে টেনশনটা কখনো জিরো হতে পারে না, ভালো করে লক্ষ্য করবে। লোয়েস্ট পয়েন্টে টেনশন T1টা কোনোদিনও জিরো হবে না। তাহলে যেটা বলছিলাম যে তাহলে আমাকে যখন লোয়েস্ট পয়েন্টে মিনিমাম ভেলোসিটি বার করতে হবে তখন আমাকে আগে খেয়াল করতে হবে এই হাইয়েস্ট আর লোয়েস্ট পয়েন্টের মধ্যে যে টেনশনটা আছে সেই টেনশনটা মিনিমাম কত হতে পারে এবং কোথায় হতে পারে। তাহলে ভালো করে লক্ষ্য করো যে আমার যে হাইয়েস্ট পয়েন্টে টেনশনের ইকুয়েশনটা আছে, যেটা আমরা ম্যাক্সিমাম টেনশন বলেছি, কি আছে T1 mg প্লাস mv1/r। তাহলে এখানে সাইনটা প্লাস আছে, তারপরে T1 কোনোদিনই জিরো হতে পারে না, T1 সবসময় জিরোর থেকে বড় হবে। তাহলে সিন্স T1 not equal to 0, T1 is always greater than 0. The tension at the highest point T1 is not equal to 0, T1 is always greater than 0. তাহলে হাইয়েস্ট পয়েন্টের টান কখনোই শূন্য হয় না। কিন্তু এবার লোয়েস্ট পয়েন্টের টানের ইকুয়েশনটা দেখো, লোয়েস্ট পয়েন্টের টানটা লক্ষ্য করো কি আছে। লোয়েস্ট পয়েন্টের টানের যে ইকুয়েশনটা আছে দেখো ভালো করে, T2 এখানে মাইনাস সাইন আছে, তাহলে T2 জিরো হতে পারে, কারণ মাইনাস সাইন আছে, দুটো সমান হলেই জিরো হবে। তাহলে দেখো যে টেনশন এট দ্য লোয়েস্ট পয়েন্ট, টেনশন এট দ্য লোয়েস্ট পয়েন্ট T2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, হয় 0 হবে নয় তার থেকে বেশি হবে। তার টেনশন এট লোয়েস্ট পয়েন্ট T2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, 0 হতে পারে বা তার থেকে বেশি হতে পারে। কেন 0 হতে পারে বলছি, কারণ দেখো ওখানে মাইনাস সাইন আছে, লক্ষ্য করো এখানে T2 ইকুয়েশনে মাইনাস আছে, তাহলে এটা 0 হতে পারে। T1 কোনোদিনই 0 হবে না। তাহলে টেনশন এট দ্য লোয়েস্ট পয়েন্ট T2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তার মানে देयरफॉर T2 এর যে মিনিমাম ভ্যালু তাহলে সেটা কত হবে 0। তাহলে যদি এবার T2 টা 0 হয়, ইফ T2 0, T2 তাহলে মিনিমাম ভ্যালু কত 0। তাহলে T2 যদি 0 হয় তাহলে দেখো ফ্রম ইকুয়েশন 5 আমরা কি পাচ্ছি, T2 এর জায়গায় 0 বসালে mv2/r মাইনাস mg। তাহলে এখান থেকে পাচ্ছো mg ইকুয়াল টু mv2/r। তাহলে v2 এর ভ্যালু আসছে √rg। এই যে ভেলোসিটিটা পেলে √rg v2 এর ভ্যালু, এটাকে বলা হয় ক্রিটিক্যাল ভেলোসিটি। এই ভেলোসিটিটাকে বলা হয় ক্রিটিক্যাল ভেলোসিটি বা সন্ধিবেগ। কি বললাম বুঝলে? তাহলে T2 এর ভ্যালু 0 হতে পারে বা তার থেকে বেশি হতে পারে। তাহলে 0 হচ্ছে T2 এর সবচেয়ে কম ভ্যালু। তাহলে T2 যদি 0 হয় তাহলে 5 নম্বর ইকুয়েশনে T2 এর জায়গায় 0 বসিয়ে আমি পাচ্ছি কি হাইয়েস্ট পয়েন্টে mg মানে ওজনটা আর অপকেন্দ্র বল mv2/r ওজন সমান। তাহলে সেখানে v2 এর ভ্যালু কত হয়ে যাচ্ছে √rg। এই যে v2 এর ভ্যালুটা পেলে এটাকে বলা হয় ক্রিটিক্যাল ভেলোসিটি বা সন্ধিবেগ। লিখে রাখো পাশে, ক্রিটিক্যাল ভেলোসিটি বা সন্ধিবেগ। তাহলে একটা বস্তুকে ভার্টিক্যাল সার্কেলে ঘুরতে গেলে হাইয়েস্ট পয়েন্টে এই ক্রিটিক্যাল ভেলোসিটিটা পেতে হবে। তার থেকে যদি ভেলোসিটি কমে যায় তাহলে বস্তু কোনোদিনই উলম্ব বৃত্তপথে ঘুরতে পারবে না। এই জন্য বলছে এটাকে ক্রিটিক্যাল ভেলোসিটি, সন্ধিবেগ। যে এই ভেলোসিটি যখন হবে হাইয়েস্ট পয়েন্টে তখনই ও পুরো ভার্টিক্যাল সার্কেল ঘুরবে। এর থেকে বেশি হলে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি এর থেকে কমে যায় তাহলে ও ভার্টিক্যাল সার্কেলটা ঘুরতে পারবে না। তখন বস্তুটা উপরে উঠবে কিন্তু উপর থেকে নিচে পড়ে যাবে। যেটা আমি দেখো দেখাচ্ছিলাম যে অনেক ক্ষেত্রে আমি ভেলোসিটি দিচ্ছি কিন্তু বস্তুটা উঠছে কিন্তু উপর থেকে নিচে পড়ে যাচ্ছে। তার মানে কি ওই হাইয়েস্ট পয়েন্টে ওর ভেলোসিটিটা √rg হচ্ছে না, তার থেকে কম হচ্ছে। তাহলে হাইয়েস্ট পয়েন্টে ভেলোসিটি √rg হলে তবেই বস্তুটা পুরো উলম্ব বৃত্তপথটা ঘুরে আসতে সক্ষম হবে। সেই জন্য v2 √rg এটাকে বলছে ক্রিটিক্যাল ভেলোসিটি বা সন্ধিবেগ। এবং যখন তুমি ক্রিটিক্যাল ভেলোসিটিতে পৌঁছবে তখন হাইয়েস্ট পয়েন্টে টানের মান কত হয়ে যাচ্ছে 0। এবার আমার দেখতে হবে যে হাইয়েস্ট পয়েন্টে এই ক্রিটিক্যাল ভেলোসিটিটা পেতে গেলে লোয়েস্ট পয়েন্টে কত ভেলোসিটি দিতে হচ্ছে। তাই লোয়েস্ট পয়েন্টে যে ভেলোসিটিটা দিলে হাইয়েস্ট পয়েন্টে গিয়ে আমি এই ক্রিটিক্যাল ভেলোসিটিটা অর্জন করতে পারবে আমার বস্তু, সেটাই হচ্ছে আমার লোয়েস্ট পয়েন্টের রিকোয়ার্ড মিনিমাম ভেলোসিটি। তাই লোয়েস্ট পয়েন্টের রিকোয়ার্ড মিনিমাম ভেলোসিটি হবে সেই ভেলোসিটিটা যে ভেলোসিটিটা বস্তুকে দিলে ও হাইয়েস্ট পয়েন্টে গিয়ে এই ক্রিটিক্যাল ভেলোসিটি মানে √rg ভেলোসিটি অর্জন করতে পারবে। লোয়েস্ট পয়েন্টে সেই ভেলোসিটিকে বলবো আমরা রিকোয়ার্ড মিনিমাম ভেলোসিটি।
তাহলে এবার দেখো রিকোয়ার্ড মিনিমাম ভেলোসিটিটা লোয়েস্ট পয়েন্টে কি করে বেরোবে। এবার সেটার জন্য আমরা কি করব, দেখো আমরা ক্রিটিক্যাল ভেলোসিটি পেয়ে গেছি। ক্রিটিক্যাল ভেলোসিটি যখন আমরা পেয়ে গেলাম, এবার আমরা লোয়েস্ট পয়েন্টে রিকোয়ার্ড মিনিমাম ভেলোসিটি বার করার জন্য শক্তির সংরক্ষণ সূত্র ব্যবহার করতে পারি। কি রকম, দেখো লোয়েস্ট পয়েন্টে কাইনেটিক এনার্জি কত আছে, লোয়েস্ট পয়েন্টে এনার্জি হচ্ছে হাফ এম v1 স্কয়ার। এবার লোয়েস্ট পয়েন্ট থেকে যখন তোমার বস্তুটা হাইয়েস্ট পয়েন্টে গেল, তখন দেখো দুটো শক্তি, একটা হচ্ছে গতি শক্তি থাকছে হাফ এম v2 স্কয়ার, আর লোয়েস্ট পয়েন্ট থেকে যখন হাইয়েস্ট পয়েন্টে গেল তখন ওর একটা হাইট হলো। হাইটটা কত হলো বলেছিলাম, ডায়ামিটারের সমান। তাই লোয়েস্ট থেকে হাইয়েস্ট পয়েন্টে গেলে ওর হাইট হচ্ছে ডায়ামিটারের সমান, তাহলে ও একটা স্থিতি শক্তি পাবে। স্থিতি শক্তিটা হবে mg ইনটু হাইট, হাইট হচ্ছে 2r। তাহলে এই দুটো শক্তি সমান করে দাও, যে লোয়েস্ট পয়েন্টে হচ্ছে গতি শক্তি হাফ এম v1 স্কয়ার, লোয়েস্ট থেকে যখন বস্তুটা হাইয়েস্ট পয়েন্টে গেল তখন দুটো শক্তি, একটা কাইনেটিক এনার্জি আর একটা পোটেনশিয়াল এনার্জি, এবং এই মোট শক্তি সব সময় সমান থাকে। লোয়েস্ট পয়েন্টের এনার্জি ইকুয়াল টু হবে হাইয়েস্ট পয়েন্টের এনার্জি, দুটো এনার্জি ইকুয়াল করে দাও ফ্রম কনজারভেশন ল অফ এনার্জি। এবার তুমি v2 এর ভ্যালু পেয়ে গেছো, যে হাইয়েস্ট পয়েন্টে মিনিমাম ভেলোসিটি কত হতে হয়, √rg, সেটা বসিয়ে দাও। তাহলে দেখো তুমি v1 এর মিনিমাম ভ্যালুটা পেয়ে যাবে। তাহলে এখানে v2 এর জায়গায় বসিয়ে দিলাম rg, আর এখানে 2mgr। তাহলে m টা কেটে যাচ্ছে, এবার বোথ সাইডকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হয়ে গেল gr, আর এখানে হয়ে গেল 4gr, m টা কেটে গেল। তাহলে v1 এর ভ্যালু আসবে কত, √5gr। তাহলে এটা হচ্ছে তোমার রিকোয়ার্ড মিনিমাম ভেলোসিটি। তাহলে একটা বস্তুকে উলম্ব বৃত্ত পথে ঘোরাতে গেলে লোয়েস্ট পয়েন্টে তোমাকে এই ভেলোসিটিটা দিতেই হবে, বা এর থেকে বেশি দাও। কিন্তু এই থেকে যদি কম ভেলোসিটি দাও, তাহলে কোনোদিনই তোমার বস্তু উলম্ব বৃত্ত পথে ঘুরতে পারবে না। সেক্ষেত্রে কি হবে, হাইয়েস্ট পয়েন্টে যদি এর থেকে কম ভেলোসিটি দিই, তাহলে হাইয়েস্ট পয়েন্টে এই ভেলোসিটি মানে অর্থাৎ √rg ক্রিটিক্যাল ভেলোসিটি কোনোদিনই অর্জন করা যাবে না। তাহলে একটা বস্তুকে উলম্ব বৃত্ত পথে ঘোরানোর শর্ত তাহলে কি, যে লোয়েস্ট পয়েন্টে আমাকে মিনিমাম √5gr ভেলোসিটি দিতে হবে, আর হাইয়েস্ট পয়েন্টে গিয়ে ওর টার্ন হয়ে যাবে 0, d2 টা হয়ে গেল 0, আর তখন হাইয়েস্ট পয়েন্টে ওর ভেলোসিটি হবে √rg। হাইয়েস্ট পয়েন্টে ওর ভেলোসিটি আসবে √rg, যেটাকে আমরা ক্রিটিক্যাল ভেলোসিটি বলছি। তাহলেই ও উলম্ব বৃত্ত পথটা ঘুরে আসতে পারবে। এই কন্ডিশনটা আমাকে মেইনটেইন করতে হবে। যদি আমি এর থেকে বেশি দিই, ধরো লোয়েস্ট পয়েন্ট দিই, তুমি ভেলোসিটি √5gr এর থেকে বেশি দিলে তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে হাইয়েস্ট পয়েন্টে গিয়ে ভেলোসিটি √rg থেকে বেশি হবে, কোনো সমস্যা নেই, বস্তু ঘুরবে। কিন্তু এর থেকে কম হয়ে গেলে ও আর ঘুরতে পারবে না। তাহলে এটা হচ্ছে আমার রিকোয়ার্ড মিনিমাম ভেলোসিটি এট দ্য লোয়েস্ট পয়েন্ট, √5gr। তাহলে লোয়েস্ট পয়েন্টে কি একটা বললে, কেউ একটা হ্যান্ড রাইজ করে, বুঝতে পারলাম না কি বললে, যদি কোনো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে এই পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। এই পরীক্ষায় কোশ্চেনটা প্রমাণ করতে গেলে যে লোয়েস্ট পয়েন্টে তোমার ভেলোসিটি বার করো, মিনিমাম রিকোয়ার্ড ভেলোসিটি সেটা হচ্ছে √5gr, এবং হাইয়েস্ট পয়েন্টে গিয়ে তখন ভেলোসিটি হচ্ছে √rg, যেটাকে বলছি আমরা ক্রিটিক্যাল ভেলোসিটি। এই ক্যালকুলেশনটা খুব ভালো করে প্র্যাকটিস করবে, এটা কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেক বাড়ি প্রায় এখান থেকে একটা কোশ্চেন দেয়। আচ্ছা, এবার দেখো, এবার এই যে আমরা উলম্ব বৃত্তপথে ঘূর্ণনটা শিখলাম, এটা রিলেটেড দু একটা প্রবলেম আমরা ডিসকাস করবো। দেখো কিরকম প্রবলেম তোমার দিতে পারে, এটা রিলেটেড দু একটা অঙ্ক দেখো, এটা রিলেটেড দু একটা প্রশ্নের উত্তর আমরা দেখি। দেখো ধরো তোমাকে এরকম একটা অঙ্ক দিল, বলছে একটা ইনক্লাইন প্লেন আছে, একটা নততল আছে, তোমার বলছে নততলটার হাইট হচ্ছে h। এবার বলছে নততলের উপরে একটা বস্তু রাখা আছে, একটা বল বা কিছু। এই বস্তুটার ইনিশিয়াল ভেলোসিটি 0। বলছে বস্তুটাকে এখান থেকে ছেড়ে দাও, ছেড়ে দিলে বস্তুটা নততল বরাবর নেমে আসছে, এটা মসৃণ নততল, কোথাও কোনো ফ্রিকশনাল ফোর্স নেই। এবার বলছে নততল বরাবর বস্তুটা নেমে এসে, বলছে এই নততল বরাবর নেমে আসার পর যখন নততলের একদম লোয়েস্ট পয়েন্টে পৌঁছবে, মানে পাদবিন্দুতে, বলছে এখান থেকে বস্তুটা এরকম একটা উলম্ব বৃত্তপথে ঘুরবে। যে বস্তুটা এখান থেকে নেমে আসলো, নেমে আসার পরেও একটা এরকম ভার্টিক্যাল সার্কেল ঘুরবে। তাহলে এই হাইটটা কত নিতে হবে, যে রিকোয়ার্ড হাইট অফ দ্য ইনক্লাইন প্লেন বার করতে হবে, যাতে বস্তুটা উপর থেকে একদম নিচে আসার পর এরকম একটা উলম্ব বৃত্তপথে ঘুরতে সক্ষম হয়, যে বৃত্তপথের রেডিয়াস বলে দিল r। ঠিক আছে, এই হচ্ছে কোশ্চেন। তাহলে এবার দেখো, তোমাকে
প্রথম মাথায় রাখতে হবে যে একটা বস্তুকে যদি এরকম উলম্ব বৃত্তপথে ঘুরতে হয় তাহলে লোয়েস্ট পয়েন্টে ওর যে ভেলোসিটিটা দরকার সেটা কত দরকার, অ্যাটলিস্ট √5g। এই ভেলোসিটিটা আমার দরকার বা এর থেকে বেশি হলেও হবে। তাহলে যখন বস্তুটা উপর থেকে নিচে এসে পৌঁছবে, ওকে যদি ভার্টিক্যাল সার্কেলটা ঘুরতে হয় তাহলে v1 এর ভ্যালুটা অ্যাটলিস্ট কি হতে হবে, √5g। এটা হলেও ঘুরতে পারে, এর বেশি হলেও ঘুরতে পারে। তাহলে আমি মিনিমামটা ধরছি যে রিকোয়ার্ড মিনিমাম ভেলোসিটি √5g এট দ্য লোয়েস্ট পয়েন্ট। তাহলে এই বস্তু যখন উপর থেকে নিচে আসবে ওর এই ভেলোসিটিটা দরকার। তাহলে এই ভেলোসিটিটা যদি দরকার হয় এই ভেলোসিটিটা কিভাবে পাবো, দেখো যখন উপরে আছে এই পজিশনে তখন ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জি আছে কতটা, mgh। এবার যখন নিচে চলে আসলো পোটেনশিয়াল এনার্জি 0 হয়ে যাবে, সমগ্র এনার্জিটা হয়ে যাবে ওর কাইনেটিক এনার্জি, দ্যাট ইজ ½mv1²। এবং দুটো শক্তি সমান হবে, কারণ পোটেনশিয়াল এনার্জিটাই তো কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে লোয়েস্ট পয়েন্টে এসে। তাহলে mgh ইকুয়াল টু করে দেবে ½mv1²। এবার m টা কেটে যাবে, তাহলে gh ইকুয়াল টু ½v1² এর জায়গায় এটা বসিয়ে দাও 5gr। তাহলে দেখো তুমি h এর ভ্যালুটা পেয়ে যাচ্ছ, অ্যাটলিস্ট h এর ভ্যালুটা হতে হবে 5/2 × r। তাহলে h এর মিনিমাম ভ্যালু এটা, এর থেকে বেশি হলেও ক্ষতি নেই, কিন্তু এটা হতেই হবে। তাহলে therefore h এর ভ্যালু হতে পারে গ্রেটার দ্যান ইকুয়াল টু 5/2/r। এর থেকে বড় হলে অসুবিধা নেই, যদি বড় হয় তাহলে এখানে v1 এর ভ্যালুটা √5g এর থেকে বড় হবে, তো বড় হলেও তো উলম্ব বৃত্তপথে ঘুরতে পারবে। আর যদি h এর ভ্যালু এক্স্যাক্টলি 5/2r দিই তাহলে লোয়েস্ট পয়েন্টে ভেলোসিটি হবে √5g, তাহলেও ঘুরতে পারবে। কিন্তু এর থেকে কম হয়ে গেলে হবে না। যদি হাইটটা তুমি এটার থেকে কম নাও তাহলে যখন ওই লোয়েস্ট পয়েন্টে এসে পৌঁছবে ওর ভেলোসিটি √5g এর থেকে কম হয়ে যাবে, তখন ও আর উলম্ব বৃত্তপথে ঘুরতে পারবে না। তাই এরকম যখনই কোনো অঙ্কে দেখবে তোমার বলছে বস্তুটাকে একটা উলম্ব বৃত্তপথে ঘুরতে হবে, তুমি এই পয়েন্টটা খেয়াল রাখবে যে লোয়েস্ট পয়েন্ট ওর ভেলোসিটিটা হতে হবে √5g। তো এরকম একটা ছোট্ট অঙ্ক তোমায় দিতে পারে পরীক্ষা যে h এর মানটা বার করো, যে h এর মান কত হলে বস্তুটাই লোয়েস্ট পয়েন্টে একটা উলম্ব বৃত্তপথ ঘুরে আসবে। আজকে আমরা যে জায়গাটা পড়ব আমাদের ওয়ার্ক এনার্জি পাওয়ারের, এটাকে বলি আমরা কলিশন বা সংঘর্ষ। যে দুটো বস্তু, একটি বস্তু অপর একটি বস্তুকে যদি ধাক্কা দেয় তাহলে সেটাকে বলি আমরা কলিশন। যে বডি হিট অ্যানাদার বডি। যেমন ধরো একটা গাড়ি চলতে চলতে সামনের কোনো একটা গাড়িকে ধাক্কা মারল, তাহলে কি হলো, দুটো গাড়ির মধ্যে সংঘর্ষ হলো। তো এই সংঘর্ষের ফলে কি কি ঘটে সেইগুলো নিয়ে আমাদের মূলত আজকের ক্লাস। তো তোমরা খাতায় হেডলাইন দাও যে কলিশন বিটুইন টু বডিজ, দুইটি বস্তুর মধ্যে সংঘর্ষ। তো সংঘর্ষ সম্বন্ধে পড়তে গেলে প্রথম আমাদের যে বিষয়টা জানতে হয় সেটাকে বলি আমরা সংঘর্ষ গুণাঙ্ক, যেটাকে আমরা ইংরেজিতে বলবো কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। সংঘর্ষ গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। তাহলে দেখো সংঘর্ষটা কি হবে, দেখো সংঘর্ষ আমরা দু রকম ভাবে ভাবতে পারি। একটাকে বলি আমরা ওয়ান ডাইমেনশনাল কলিশন, একমাত্রিক সংঘর্ষ। অর্থাৎ এখানে দেখা যাবে বস্তু দুটো সংঘর্ষের আগে এবং পরে একটি সরল রেখায় থাকবে, যে বিফোর অ্যান্ড আফটার কলিশন, বিফোর কলিশন অ্যান্ড আফটার কলিশন যদি বস্তুগুলি একটি সরল রেখার উপরে গতিশীল থাকে তখন সেটাকে বলি আমরা ওয়ান ডাইমেনশনাল কলিশন। আর যদি কখনো এরকম হয় যে ধাক্কা লাগার পরে, আফটার কলিশন যদি কখনো হয় যে ধাক্কা লাগার পরে বা ধাক্কা লাগার আগেও হতে পারে, দুটি বস্তু ভিন্ন সরল রেখায় গতিশীল আছে, দুটো বস্তু ডিফারেন্ট স্ট্রেট লাইন পাথে গতিশীল অবস্থায় কলিশন হলো এবং কলিশনের পর তাদের গতিপথটা আবার আলাদা আলাদা হয়ে গেল, তখন সেটাকে বলা হয় টু ডাইমেনশনাল কলিশন। তাহলে প্রথমে আমরা আগে একমাত্রিক সংঘর্ষ নিয়ে ভাবি, যে দুটি বস্তু একটি সরল রেখায় গতিশীল, তারা একজন একজনকে ধাক্কা দিল, ধাক্কা লাগার পরেও তারা আবার একটি সরল রেখাতেই গতিশীল রইল, সেই ধরনের সংঘর্ষকে বলে ওয়ান ডাইমেনশনাল কলিশন। তো এক্ষেত্রে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কলিশনের ক্ষেত্রে সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। তা তোমরা খাতায় হেডলাইন দাও কলিশন আর তারপরে লেখো কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। তাহলে কলিশন, তারপরে লেখো কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, সংঘর্ষ গুণাঙ্ক।
দেখো কি বলছে এটা, সংঘর্ষ গুণাঙ্ক বা কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন, সংঘর্ষ গুণাঙ্ক বা কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন। ধরো এরকম একটা সিচুয়েশন হচ্ছে, এখানে একটা বস্তু আছে, এর ভর m1, m1 ভরের একটা বস্তু, বস্তুটি u1 বেগে গতিশীল, u1 যেহেতু ভেক্টর রাশি তাই এর মাথায় একটা অ্যারো দেবে। তার সামনে আরেকটা বস্তু আছে m2, এই বস্তুটা u2 বেগে গতিশীল, দুজনে একই সরলরেখায় আছে। যদি u1 এর মানটা u2 থেকে বড় হয়, u1 যদি u2 থেকে বড় হয় তাহলে বুঝতেই পারছো m1 m2 কে ধাক্কা দেবে, দ্যাট ইজ কলিশন। যে when u1 greater than u2 then m1 hit m2, এইটাকে বলছি আমরা সংঘর্ষ। তাহলে ধরো সাপোজ এখানে এসে m1 আর m2 এর মধ্যে কলিশন হলো, m1 আর m2 এর মধ্যে সংঘর্ষ হলো। তাহলে যখন সংঘর্ষ হবে m1 m2 কে একটা বল প্রয়োগ করলো, সাপোজ সেটা F, এটাকে বলি আমরা অ্যাকশন, আর m2 m1 কে দেবে একটা প্রতিক্রিয়া বল, যেটা ধরো রিঅ্যাকশন। তাহলে যেখানে দুটো বস্তুর মধ্যে সংঘর্ষ হবে সেখানে অ্যাকশন থাকবে আর রিঅ্যাকশন থাকবে, আদার্স আর কোনো ফোর্স থাকবে না, খালি অ্যাকশন আর রিঅ্যাকশন। এবার আফটার কলিশন দেখা যাচ্ছে m1 ভরের বস্তু গতিশীল হচ্ছে v1 ভেলোসিটিতে, আর m2 ভরের বস্তু গতিশীল হলো v2 ভেলোসিটি। এবং সংঘর্ষের পরে যেটা হবে যে আফটার কলিশন v2 টা গ্রেটার দ্যান হয়ে যাবে v1। তাহলে দেখো ধাক্কা লাগার আগে m1 এর ভেলোসিটিটা m2 থেকে বড় ছিল, u1 গ্রেটার দ্যান u2, তাহলে সংঘর্ষ হলো। যদি u1 u2 থেকে ছোট হতো তাহলে কিন্তু সংঘর্ষ হতোই না। u1 যদি লেস দ্যান u2 হয় তাহলে কোনোদিনও কলিশন হবে না। তাহলে কলিশন হতে গেলে যেটা পেছনে থাকবে তার ভেলোসিটি যে সামনে আছে তার ভেলোসিটির থেকে বেশি হতে হবে। আর যখন কলিশন হবে দুটো বস্তুর মধ্যে তখন সেখানে কেবলমাত্র অ্যাকশন থাকবে আর রিঅ্যাকশন থাকবে, মানে ক্রিয়াবল আর প্রতিক্রিয়া বল। এবার ধাক্কা লাগার পরে m1 এর ভেলোসিটি হলো v1 আর m2 এর ভেলোসিটি হলো v2, আমি বলছি v2 গ্রেটার দ্যান v1। সবসময় মনে রাখবে কলিশনের ফলে যে ধাক্কা দেয় তার গতিশক্তি খানিকটা ট্রান্সফার হয় যাকে ধাক্কা দিচ্ছে তার মধ্যে। তাহলে m1 কলাইড করেছে কার সাথে, m2 এর সাথে, তাহলে m1 এর যে কাইনেটিক এনার্জি তার কিছুটা স্থানান্তরিত হবে m2 এর মধ্যে। m1 এর কাইনেটিক এনার্জি কিছুটা কাইনেটিক এনার্জি চলে যাবে তার মধ্যে m2 এর মধ্যে ডিউ টু কলিশন। তার ফলে আফটার কলিশন m2 ভরের যে বস্তুটা আছে তার ভেলোসিটিটা বেশি হবে, আর m1 ভরের যে বস্তুটা আছে তার ভেলোসিটিটা কম হবে। তার কারণ সংঘর্ষের ফলে m1 থেকে গতিশক্তি স্থানান্তরিত হবে m2 এর মধ্যে। তার ফলে m1 এর বেগটা কমে যাবে, m2 এর বেগটা বেড়ে যাবে। তাহলে এই হচ্ছে কলিশন। একটা বিষয় সবসময় মনে রাখবে, যেখানে দুটো বস্তুর মধ্যে কলিশন হবে সেখানে থাকবে অ্যাকশন আর রিঅ্যাকশন, অর্থাৎ ক্রিয়াবল আর প্রতিক্রিয়া বল, আদার্স কোনো এক্সটার্নাল ফোর্স থাকবে না। তাহলে যেহেতু এখানে কেবলমাত্র অ্যাকশন আর রিঅ্যাকশন কাজ করে ডিউরিং কলিশন, তারপরে তুমি এই ধরনের ক্ষেত্রে সবসময় কনজারভেশন ল অফ লিনিয়ার মোমেন্টামটা অ্যাপ্লাই করতে পারবে ফর এনি কাইন্ড অফ কলিশন এনিওয়্যার। যেখানেই কলিশন হবে সেখানে সবসময় দুটো বস্তুর মধ্যে কেবলমাত্র অ্যাকশন আর রিঅ্যাকশন কাজ করে, আদার্স কোনো ফোর্স কাজ করে না। ফলে যে কোনো রকম কলিশন যে কোনো ক্ষেত্রে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র প্রয়োগ করতে পারবো। তারপরে এখানে ম্যাগনেটারিলি এই ইকুয়েশনটা সবসময় তোমায় ব্যবহার করতে হবে যখন ক্যালকুলেশন করবে। প্রাথমিক ভরবেগ ইনিশিয়াল মোমেন্টাম ইজ ইকুয়াল টু অন্তিম ভরবেগ। সব জায়গায় তুমি ভরবেগের সংরক্ষণ সূত্রকে ব্যবহার করতে পারবে, ইনিশিয়াল মোমেন্টাম ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম অলওয়েজ। এবার সংঘর্ষ গুণাঙ্কটা কি বলছে দেখো। সংঘর্ষ গুণাঙ্ক মানে হচ্ছে প্রথমে আমাদের বার করতে হবে বিফোর কলিশন, ধাক্কা লাগার আগে আপেক্ষিক বেগ, তাহলে রিলেটিভ ভেলোসিটি বিফোর কলিশন কত হচ্ছে দেখো এখানে যদি আমরা ক্যালকুলেট করি।
রিলেটিভ ভেলোসিটি বিফোর কলিশন, রিলেটিভ ভেলোসিটি বিফোর কলিশন কি হবে দেখো, সংঘর্ষের আগের আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগ মানে আমরা জানি আপেক্ষিক বেগ হচ্ছে বিয়োগ করতে হয়, যার সাপেক্ষে আপেক্ষিক বেগটা বার করছো তার ভেলোসিটিকে মাইনাস করতে হয়। তাহলে সবসময় মনে রাখবে সংঘর্ষের আগের আপেক্ষিক বেগটা বের করবে কার সাপেক্ষে, যাকে ধাক্কা মারছো তার সাপেক্ষে। তাহলে m1 টা ধাক্কা দিয়েছে কাকে, m2 কে, তাহলে আপেক্ষিক বেগটা বার করতে হবে m2 এর সাপেক্ষে m1, আপেক্ষিক বেগ বার করতে হবে m2 এর সাপেক্ষে m1। তাহলে যাকে ধাক্কা দিচ্ছি তার সাপেক্ষে রিলেটিভ ভেলোসিটি বেরোবে। তাহলে আমি কাকে ধাক্কা দিচ্ছি, m2 কে, তাহলে m2 এর রেসপেক্টে m1 এর রিলেটিভ ভেলোসিটি বার করতে হবে। তাহলে রিলেটিভ ভেলোসিটি বার করতে হয় কি, ভেক্টর সাবট্রাকশনের দ্বারা। আমরা শিখেছিলাম যার রেসপেক্টে রিলেটিভ ভেলোসিটি বার করব তার ভেলোসিটিটাকে মাইনাস করতে হয়। তাহলে আমি কার রেসপেক্টে করছি, m2 এর রেসপেক্টে। তাহলে u1 থেকে মাইনাস করব u2 কে, u1 মাইনাস u2, এটা কিন্তু ভেক্টর সাবট্রাকশন, মানে ভেক্টর বিয়োগের নিয়ম অনুযায়ী তোমাকে বিয়োগ করতে হবে। যখন অঙ্ক করবে ভেক্টর সাবট্রাকশনের নিয়ম অনুযায়ী বিয়োগ করবে, এগুলো সব ভেক্টর ফর্মে লিখতে হবে। তাহলে রিলেটিভ ভেলোসিটি বিফোর কলিশন হবে u1 মাইনাস u2, আর রিলেটিভ ভেলোসিটি আফটার কলিশন কত হবে, রিলেটিভ ভেলোসিটি আফটার কলিশন দেখো, সংঘর্ষের পরে আপেক্ষিক বেগটা বের করবে কার রেসপেক্টে, সেখানে হচ্ছে যে ধাক্কা মেরেছে, যে ধাক্কা মেরেছে তার রেসপেক্টে রিলেটিভ ভেলোসিটিটা বের করতে হবে আফটার কলিশন। তার ধাক্কাটা কে মেরেছিল, m1 ধাক্কা মেরেছিল m2 কে, তাহলে আফটার কলিশন রিলেটিভ ভেলোসিটি বেরোবে m1 এর রেসপেক্টে m2। তাহলে m1 এর ভেলোসিটি কত, v1, কাকে ধাক্কা মেরেছিল m2 কে, তাহলে v1 এর রেসপেক্টে রিলেটিভ ভেলোসিটি বের করবে v2। তাহলে এটাকে লিখবে তুমি v2 মাইনাস v1। এই যে তুমি রিলেটিভ ভেলোসিটি বের করবে, আমরা রিলেটিভ ভেলোসিটির ফর্মুলা জানি, রিলেটিভ ভেলোসিটির ম্যাগনিটিউড কিভাবে বের করতে হয়, সেই রিলেটিভ ভেলোসিটির যে ফর্মুলা আমরা শিখেছি বিভিন্ন ক্ষেত্রে, সেই ফর্মুলা দিয়ে কিন্তু তোমাকে রিলেটিভ ভেলোসিটিটা ক্যালকুলেট করতে হবে, সেটা আমরা ভেক্টরে পড়েছিলাম। তাহলে এই হচ্ছে আমার দুটো রিলেটিভ ভেলোসিটি, বিফোর কলিশন, আফটার কলিশন। এইবার কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন কথার অর্থ হচ্ছে রেশিও অফ দ্য রিলেটিভ ভেলোসিটি আফটার কলিশন টু রিলেটিভ ভেলোসিটি বিফোর কলিশন। এই সংঘর্ষের পরের যে আপেক্ষিক বেগ আর সংঘর্ষের আগের যে আপেক্ষিক বেগ, এই দুটো আপেক্ষিক বেগের অনুপাতকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। তাহলে সংঘর্ষ গুণাঙ্ক, তাহলে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, এটাকে আমরা ছোট হাতের ই দিয়ে রিপ্রেজেন্ট করি নোটেশনটা। তাই কি বললাম, রিলেটিভ ভেলোসিটি, রিলেটিভ ভেলোসিটি আফটার কলিশন, সংঘর্ষের পরের আপেক্ষিক বেগ, তাকে ডিভাইড করবে রিলেটিভ ভেলোসিটি বিফোর কলিশন, রিলেটিভ ভেলোসিটি বিফোর কলিশন, সংঘর্ষের আগের আপেক্ষিক বেগ বাই সংঘর্ষের পরের আপেক্ষিক বেগ। তাহলে রিলেটিভ ভেলোসিটি আফটার কলিশন, রিলেটিভ ভেলোসিটি বিফোর কলিশন। তাহলে আমাদের কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনের ডেফিনেশন যদি পরীক্ষায় জিজ্ঞাসা করে তাহলে আমরা কি বলবো, তাহলে আমরা বলতে পারি সংঘর্ষ গুণাঙ্ক হলো সংঘর্ষের পরের আপেক্ষিক বেগ আর সংঘর্ষের আগের আপেক্ষিক বেগের অনুপাত। রিলেটিভ ভেলোসিটি ইজ ডিফাইন্ড বাই দ্য রেশিও অফ, so coefficient of restitution is defined by the ratio of relative velocity after collision to relative velocity before collision. তাহলে আমরা এটাকে কি লিখব, তাহলে আমরা এই ভ্যালুগুলো বসিয়ে দিই, u1 minus u2 after collision কি ছিল দেখো, v2 minus v1, v2 minus v1 টা উপরে বসবে আর বিফোর কলিশন ছিল u1 minus u2, সেটা নিচে বসবে। এই হচ্ছে তোমার কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনের ফর্মুলা। এবার এখানে এই যে v2 v1 যেটাকে আমরা বলছি রিলেটিভ ভেলোসিটি আফটার কলিশন, এটাকে আরেকটা নামও বলা যায়, এটাকে আমরা বলতে পারি ভেলোসিটি অফ সেপারেশন। এই যে v2 v1 যেটা রিলেটিভ ভেলোসিটি আফটার কলিশন ছিল, এটাকে আমরা অনেক সময় বলি ভেলোসিটি অফ সেপারেশন। মানে
বাংলায় কি বলে? প্রত্যাবর্তন বেগ, ভেলোসিটি অফ সেপারেশন। কেন বলছে? তার কারণ দেখো, আফটার কলিশন দুটো বস্তুর মধ্যে যে ব্যবধান সেটা কিন্তু ক্রমশ বড় হবে, আর ধাক্কা লাগার আগে দুটো বস্তুর মধ্যে ব্যবধানটা ক্রমশ কমবে, তবে তো ধাক্কা লাগবে। এটা একটা বস্তু, এটা একটা বস্তু, যদি এদের মধ্যে কলিশন হতে হয় তাহলে এদের মধ্যে দূরত্ব কমতে হবে, যখন ধাক্কা লাগবে এদের মধ্যে দূরত্ব 0 হয়ে যাবে, আর ধাক্কা লাগার পরে তখন একে অপর থেকে ছিটকে যাবে, তাহলে তখন আবার দূরত্ব এদের মধ্যে বৃদ্ধি পাবে। সেই জন্যে রিলেটিভ ভেলোসিটি আফটার কলিশন অনেক ক্ষেত্রে আমরা বলি ভেলোসিটি অফ সেপারেশন, তাই আমরা ওই টার্মটাও ব্যবহার করি। দেখো এটাকে বলা যেতে পারে ভেলোসিটি অফ সেপারেশন, ভেলোসিটি অফ সেপারেশন। আর রিলেটিভ ভেলোসিটি বিফোর কলিশন কে সেটাকে আমরা বলতে পারি ভেলোসিটি অফ অ্যাপ্রোচ, ভেলোসিটি অফ অ্যাপ্রোচ। তাহলে ভেলোসিটি অফ সেপারেশন কথার মানে হচ্ছে প্রত্যাবর্তন বেগ, অর্থাৎ এই ভেলোসিটিতে ওদের মধ্যে ব্যবধানটা ক্রমশ বাড়ছে আফটার কলিশন। আর ভেলোসিটি অফ অ্যাপ্রোচ মানে হচ্ছে আগমন বেগ, এই ভেলোসিটিতে ওদের মধ্যে ডিসটেন্সটা ক্রমশ কমছে বিফোর কলিশন। তাহলে আমরা এই জিনিসগুলো পাচ্ছি, এটাকে বলছি আমরা কোএফিশিয়েন্ট অফ ডিস্ট্রিবিউশন। তাহলে কি দাঁড়ালো? সংঘর্ষ গুণাঙ্কের সংজ্ঞা তুমি এভাবেও বলতে পারো, এটা আরেকটা ডেফিনেশন হয় যে রিলেটিভ ভেলোসিটি না লিখে তুমি এভাবে বলতে পারো যে সংঘর্ষ গুণাঙ্ক হলো ভেলোসিটি অফ সেপারেশন আর ভেলোসিটি অফ অ্যাপ্রোচের অনুপাত, যে কোএফিশিয়েন্ট অফ ডিস্ট্রিবিউশন ডিফাইন্ড বাই দি রেশিও অফ ভেলোসিটি অফ সেপারেশন টু ভেলোসিটি অফ অ্যাপ্রোচ, অর্থাৎ প্রত্যাবর্তন বেগ আর আগমন বেগের অনুপাতকে বলা হয় সংঘর্ষ গুণাঙ্ক। তুমি এইভাবেও সংঘর্ষ গুণাঙ্কের সংজ্ঞা লিখতে পারো। তাহলে এটা হচ্ছে একমাত্রিক গতির ক্ষেত্রে সংঘর্ষ গুণাঙ্ক বের করার নিয়ম। একমাত্রিক গতি, ওয়ান ডাইমেনশনাল মোশন। সংঘর্ষ গুণাঙ্কের কোনো ইউনিট হয় না, কারণ দেখো উপরেও রিলেটিভ ভেলোসিটি, নিচেও আছে রিলেটিভ ভেলোসিটি, তাহলে দুটো ইউনিট পরস্পর ক্যান্সেল হয়ে যাবে। সেই জন্য কোএফিশিয়েন্ট অফ ডিস্ট্রিবিউশনের কোনো ইউনিট হয় না। এর ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে হয়। 0 থেকে 1, 0 হতে পারে, 1 হতে পারে, বা 0 থেকে 1 এর মধ্যে। মনে রাখবে সবসময়, এটা অঙ্ক করার জন্য তোমাদের হেল্প করবে। কোএফিশিয়েন্ট অফ ডিস্ট্রিবিউশনের ভ্যালুটা লেস দ্যান ইকুয়াল টু 1 বা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। 0 থেকে 1 এর মধ্যে সবসময় অঙ্ক করার সময় দেখবে কোএফিশিয়েন্ট অফ ডিস্ট্রিবিউশনের ভ্যালুটা আসবে। এটা কখনোই 1 এর থেকে বেশি হতে পারে না। ম্যাক্সিমাম 1, মিনিমাম 0। 0 থেকে 1 এর মধ্যে এই ভ্যালুটা বিলং করে। তাহলে এটা হচ্ছে একমাত্রিক গতির ক্ষেত্রে কোএফিশিয়েন্ট অফ ডিস্ট্রিবিউশন। আমরা যখন কলিশন নিয়ে স্টাডি করতে থাকবো এই জিনিসটা কিন্তু আমাদের সব জায়গায় দেখবে লাগবে। এবার দেখো বিভিন্ন রকম ক্ষেত্রে আমাদের কোএফিশিয়েন্ট অফ ডিস্ট্রিবিউশন বার করতে হয়। যদি এই কলিশনটা 2 ডাইমেনশনাল হতো তাহলে তুমি কোএফিশিয়েন্ট অফ ডিস্ট্রিবিউশনটা কিভাবে লিখতে? দেখো 2 ডাইমেনশনাল কলিশনের ক্ষেত্রে আমরা কোএফিশিয়েন্ট অফ ডিস্ট্রিবিউশনকে কিভাবে লিখব? দেখো কোএফিশিয়েন্ট অফ ডিস্ট্রিবিউশন for 2-dimensional collision, coefficient of distribution for 2-dimensional collision। তো এখানে আমাদের লেখাই আছে coefficient of distribution for 2D collision। D মানে ডাইমেনশন, হ্যাঁ, 2D collision মানে হচ্ছে 2-dimensional collision, D for dimension। 2-dimensional collision ব্যাপারটা কি রকম হয়? এখানে দুটো বস্তু যারা কোলাইড করবে তারা কখনোই এক সরলরেখায় থাকবে না। দেখো আমরা একটু দেখবো দ্বিমাত্রিক সংঘর্ষের ক্ষেত্রে কোএফিশিয়েন্ট অফ ডিস্ট্রিবিউশনটা কিভাবে লিখতে হয়। দ্বিমাত্রিক সংঘর্ষ অর্থাৎ এখানে দুটো বস্তু সেম স্ট্রেট লাইনে থাকছে না। ধরো কোনাকুনি এসে তাদের মধ্যে কলিশন হলো, এই কোনাকুনি যখন এসে ধাক্কা লাগবে, অবলিকুইলি যখন ইম্প্যাক্ট হবে দুটো বস্তুর মধ্যে, তখন সেটাকে বলা হয় 2-ডাইমেনশনাল কলিশন। তাহলে ধরো এখানে একটা বস্তু আছে যার ভর m1, বস্তুটা u1 বেগে গতিশীল, এর অনুভূমিকের সাথে অ্যাঙ্গেলটা আছে আলফা। এখানে একটা বস্তু আছে m2, সেটা ধরো q2 বেগে গতিশীল, যার অনুভূমিকের সাথে অ্যাঙ্গেল আছে বিটা। এবার এরা এসে এই জায়গায় কোলাইড করলো। কোথায় কলিশন হলো? ও বিন্দুতে এদের মধ্যে কলিশন হলো। আফটার কলিশন ধরো m1 ভরটা গতিশীল হলো v1 বেগে, আর m2 ভরের বস্তু গতিশীল হলো ধরো v2 ভেলোসিটিতে। ঠিক আছে? এবং এক্ষেত্রে v1 ভেলোসিটিটা অনুভূমিকের সাথে থিটা কোণে আছে, আর v2 ভেলোসিটি ধরো ফাই কোণে আছে।
এবার তোমাকে বলছে যে তুমি কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনটা ফাইন্ড আউট করো। তাহলে এখন কি করতে হবে, এরকম অবলিকিউ ইম্প্যাক্টের ক্ষেত্রে তোমাকে এই প্রত্যেকটা ভেলোসিটিকে আগে কম্পোনেন্টে স্প্লিট করে দাও, উপাংশে ভেঙে দাও। দেখো u1 এর উপাংশ হবে u1 cos আলফা, আর এখানে হবে u1 sin আলফা। এবার u2 এর ক্ষেত্রে দেখো কম্পোনেন্টটা কি পাবে, u2 এর কম্পোনেন্ট হবে হরাইজন্টাল ডিরেকশনে u2 cos বিটা, আর এখানে আসবে তোমার u2 sin বিটা। ঠিক, এবার দেখো v2 এর ক্ষেত্রে কি হবে, v2 cos phi, আর এখানে আসবে তোমার v2 sin phi। ঠিক আছে, এবার কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন মানে কি সেটা আমি বলেছিলাম, ভেলোসিটি অফ সেপারেশন আর ভেলোসিটি অফ অ্যাপ্রোচের রেশিও। তাহলে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন মানে হচ্ছে ভেলোসিটি অফ সেপারেশন, velocity of separation by velocity of approach, velocity of approach অর্থাৎ বাংলায় বললে প্রত্যাবর্তন বেগ আর আগমন বেগের অনুপাত। ভেলোসিটি অফ সেপারেশন কথার মানে প্রত্যাবর্তন বেগ, আর ভেলোসিটি অফ অ্যাপ্রোচ মানে হচ্ছে আগমন বেগ। বা এটাকে দেখো আমরা লিখেছিলাম আরেকটা ভাবে রিলেটিভ ভেলোসিটি আফটার কলিশন, সংঘর্ষের পরে আপেক্ষিক বেগ ডিভাইডেড বাই রিলেটিভ ভেলোসিটি বিফোর কলিশন, সংঘর্ষের পূর্বে আপেক্ষিক বেগ। রিলেটিভ ভেলোসিটি আফটার কলিশন ডিভাইডেড বাই রিলেটিভ ভেলোসিটি বিফোর কলিশন। এবার তোমাকে এখানে প্রথমে বুঝতে হবে এই যে উপাংশগুলো ভেলোসিটি, এই কোন উপাংশের জন্য দুটো বস্তুর মধ্যে সেপারেশনটা কমছে আর কোন উপাংশগুলোর জন্য দুটো বস্তুর মধ্যে সেপারেশনটা বাড়ছে। তাহলে দেখো এই দুটো বস্তু যখন কোলাইড করবে এদের মাঝের এই যে গ্যাপটা, এটা তো আস্তে আস্তে কমছে। তাহলে এই গ্যাপটা কমছে কার জন্য, এই গ্যাপটা কমছে কিন্তু u1 sin আলফা আর u2 sin বিটার জন্য। এই cos কম্পোনেন্টের জন্য কিন্তু এদের মধ্যে ডিসটেন্স কমবে না, কারণ দেখো এরা পরস্পর সমান্তরাল আছে। cos কম্পোনেন্ট গুলো পরস্পর সমান্তরাল, ফলে cos কম্পোনেন্টের জন্য এদের মধ্যে ডিসটেন্স বা সেপারেশন কমবে না। বিফোর কলিশন দুটো বস্তুর মধ্যে সেপারেশনটা যে কমছে ধাক্কা লাগার আগে, সেটা কমছে ডিউ টু সাইন কম্পোনেন্ট, মানে u1 sin আলফা আর u2 sin বিটার জন্য। তাহলে এবার রিলেটিভ ভেলোসিটি বিফোর কলিশন যেটা আমরা লিখব, বা ভেলোসিটি অফ অ্যাপ্রোচ, তাহলে যে ভেলোসিটিতে ওরা অ্যাপ্রোচ করছে, একটা u1 sin আলফা একটা u2 sin বিটা, কিন্তু এখানে দেখো দুটো ভেলোসিটি পরস্পর বিপরীত দিকে আছে। তাহলে আমরা পড়েছি রিলেটিভ ভেলোসিটি পড়ার সময় যে দুটো ভেলোসিটি যদি পরস্পর বিপরীত দিকে হয় তাহলে রিলেটিভ ভেলোসিটিটা যোগ করতে হয়। তাহলে এখানে ভেলোসিটি অফ অ্যাপ্রোচ বা রিলেটিভ ভেলোসিটি বিফোর কলিশনটা হবে u1 sin আলফা প্লাস u2 sin বিটা। এবার ভেলোসিটি অফ সেপারেশন ভাবো, এই যে দুটো বস্তু ধাক্কা লাগার পরে দেখো এদের মধ্যে এই ব্যবধানটা ক্রমশ বাড়ছে, এখানে এসে কোলাইড করলো, কোলাইড করার পর আস্তে আস্তে ওরা পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে এই যে ব্যবধানটা বাড়ছে এটার জন্য কোন কম্পোনেন্টটা দায়ী, v1 এর কম্পোনেন্ট দেখো v1 cos থিটা, আর এদিকে হবে কি v1 sin থিটা। তাহলে এখানে আছে v2 sin phi। লক্ষ্য করো দুটো বস্তুর মধ্যে এই যে সেপারেশনটা বাড়ছে, পরস্পর থেকে দূরে সরছে, কার জন্য, v1 sin থিটা আর v2 sin phi। এদের জন্য আফটার কলিশন সেপারেশনটা বাড়বে। v1 cos থিটা বা v2 cos phi এদের জন্য কিন্তু সেপারেশন বাড়বে না, কারণ এরা পরস্পর প্যারালাল, এদের জন্য সেপারেশনের কোনো পরিবর্তন হবে না। সেপারেশন চেঞ্জ করবে v1 sin থিটা আর v2 sin phi এর জন্য। তাহলে আফটার কলিশন ভেলোসিটি অফ সেপারেশন বার করতে গেলে বা রিলেটিভ ভেলোসিটি আফটার কলিশন বার করতে গেলে আমাকে নিতে হবে v1 sin থিটা আর v2 sin phi। তাহলে v1 sin থিটা v2 sin phi এরাও দেখো পরস্পর বিপরীত দিকে আছে। তাহলে এখানেও তুমি যখন রিলেটিভ ভেলোসিটি আফটার কলিশন ক্যালকুলেট করবে তোমাকে এই দুটো কম্পোনেন্টকে প্লাস করতে হবে। তাহলে তুমি লিখবে v1 sin থিটা প্লাস v2 sin phi। তাহলে এটা হয়ে গেল তোমার রিলেটিভ ভেলোসিটি আফটার কলিশন, আর এটা হলো রিলেটিভ ভেলোসিটি বিফোর কলিশন। ভেলোসিটি অফ সেপারেশন বাই ভেলোসিটি অফ অ্যাপ্রোচ, তার রেশিও হচ্ছে তোমার কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। তাহলে যদি এরকম দ্বিমাত্রিক সংঘর্ষ হয়, টু ডাইমেনশনাল কলিশন হয়, তখন ঠিক এই প্রসেসে তোমাকে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনটা বার করতে হবে। সংঘর্ষ গুণাঙ্কের
কতগুলো বিশেষ ক্ষেত্রে সংঘর্ষ গুণাঙ্ক নির্ণয়। ডিটারমাইন কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, ডিটারমাইন কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন ফর সাম স্পেশাল কেসেস। এটা কি বলছে? কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন ফর সাম স্পেশাল কেসেস। সেটা হচ্ছে এক নম্বর, দেখো এক নম্বর দিয়ে বলের সাথে মেঝের সংঘর্ষ, বল ও মেঝের সংঘর্ষ, যে কলিশন বিটুইন বল অ্যান্ড ফ্লোর, কলিশন বিটুইন এ বল অ্যান্ড ফ্লোর। ধরো তোমার হাতে একটা বল আছে, তুমি বলটাকে জাস্ট তোমার বাড়ির মেঝে থেকে, ঘরের যে ফ্লোর তার থেকে একটা হাইটে হাতে ধরে রেখেছো, তাহলে বলটার ইনিশিয়াল কোনো ভেলোসিটি নেই। এবার বলটাকে ছেড়ে দিই, যেই ছেড়ে দেবে কি হবে? বলটা এসে মাটিতে করে ড্রপ খাবে, ড্রপ খেয়েও আবার একটা হাইটে উঠবে, তারপর আবার করবে, ড্রপ খাবে, খেয়ে আবার একটা হাইটে উঠবে, এরকম বেশ কয়েকবার ড্রপ খেতে খেতে এবার বলটা হয়তো একসময় থেমে যাবে, আর ড্রপ খাবে না। তাহলে এই যে ড্রপ খাচ্ছে, এই ড্রপ খাওয়া মানে কি হচ্ছে? বলটার সাথে তোমার বাড়ির যে ফ্লোর তার কলিশন হচ্ছে। দেয়ার ইজ এ কলিশন বিটুইন বল অ্যান্ড ফ্লোর, বলের সাথে মেঝের একটা সংঘর্ষ হচ্ছে। তাহলে এই সংঘর্ষের ক্ষেত্রে তোমাকে বলবে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন বার করো। তাহলে বলটা অনেকবার ড্রপ খেতে পারে, আমরা প্রথম ড্রপটা খালি ধরছি, বলছি জাস্ট ওয়ান কলিশন, একবার ড্রপ খেলো। এই বলটা আমার হাতে আছে, আমি বলটাকে জাস্ট হাত থেকে ছেড়ে দিলাম, মাটিতে একটা ড্রপ খেলো, খেয়ে একটা হাইট পর্যন্ত উঠলো। তাহলে ফার্স্ট কলিশন, একবার ড্রপ খেলো, তাহলে সেক্ষেত্রে সংঘর্ষ গুণাঙ্ক কত হবে? তাহলে দেখো ঘটনাটা কি হলো। ধরো এই হচ্ছে তোমার বাড়ির ফ্লোর, খুব ভালো করে এই জায়গাটা বুঝবে, এটা কিন্তু পরীক্ষায় আসেনি। এই হচ্ছে তোমার বাড়ির ফ্লোর, ঘরের মেঝে। এই হচ্ছে তোমার বলটা, তোমার বলটার প্রাথমিক বেগ 0 এবং বলটা আছে কোন হাইটে? ধরো বলটার হাইট আছে সাপোজ ক্যাপিটাল এইচ, ক্যাপিটাল এইচ হাইটে বলটা আছে। এবার বলটাকে ছেড়ে দিই, বলটা নিচে নামলো, এসে এখানে ড্রপ খেলো, ড্রপ খেয়ে তো আবার উঠবে। তো ধরো বলটা ড্রপ খাওয়ার পরে স্মল এইচ উচ্চতা পর্যন্ত উঠলো, ড্রপ খেয়ে উঠলো কোথায়? স্মল এইচ উচ্চতা। এবার আফটার কলিশন যে হাইটে উঠবে সেটা কিন্তু কম হবে। কেন কম হবে? কারণ যখনই বলটা এসে মাটিতে ড্রপ খাবে তখন ওর কিছুটা শক্তি লস হয়। যেমন একটা শব্দ হবে, তোমরা জানো একটা বলকে যখন ছেড়ে দেবে মাটিতে এসে যখন পড়বে একটা সাউন্ড হবে। তাহলে সাউন্ড এন্ড হিট এই দু রকমের শক্তি উৎপন্ন হওয়ার ফলে ওর মধ্যে যে স্মৃতিশক্তিটা ছিল, যে পোটেনশিয়াল এনার্জিটা ছিল ইনিশিয়ালি, সেটা খানিকটা কমে যাবে। তার ফলে ড্রপ খাওয়ার পরে বলটা যে হাইট থেকে ফেলা হয়েছে সেই হাইট পর্যন্ত উঠবে না, তার থেকে খানিকটা কম উঠবে। কারণ যখনই একটা বল মাটিতে ড্রপ খায় সেখানে সাউন্ড আর হিট এনার্জি প্রডিউস হয়, ফলে তার এনার্জি খানিকটা লস হয়। তার ফলে যে হাইট থেকে বলটা পড়ছে রিবাউন্ড করে সেই হাইট অব্দিও উঠবে না, তার থেকে একটু কম উঠবে। তাহলে ধরো স্মল এইচ অব্দি উঠলো, এই ফার্স্ট একটা ড্রপ হলো, তোমাকে বলছে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন বার করতে। এবার দেখো তাহলে ইনিশিয়াল ভেলোসিটি 0, ড্রপ খাওয়ার পরে যখন স্মল এইচ উচ্চতায় উঠবে সেখানেও কিন্তু ভেলোসিটি 0 হবে, কারণ এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট আফটার কলিশন। স্মল এইচ হচ্ছে আফটার কলিশন ম্যাক্সিমাম হাইট, ম্যাক্সিমাম হাইটে গেলে ভেলোসিটি 0 হয়। এবার এখান থেকে বলটা আবার নিচে পড়বে, সেটা পরের কথা, তখন আবার সেকেন্ড ড্রপ হবে। আমরা ফার্স্ট ড্রপের জন্য ক্যালকুলেট করব, যে আমাকে বলছে প্রথম একটাই ড্রপ খেয়েছে। তাহলে একটি ড্রপের জন্য যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এইচ হচ্ছে আমার ইনিশিয়াল হাইট, আফটার কলিশন ওর হাইট হলো স্মল এইচ, এটাকে বলবো ফাইনাল হাইট। এবার দেখো বলটার প্রথমে ভেলোসিটি 0 ছিল, কিন্তু বলটা যখন নামবে ওটা একটা অ্যাক্সেলারেশন আছে, সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে যত নামবে বলটার ভেলোসিটি তত বাড়তে থাকবে। তাহলে জাস্ট বিফোর হিট দ্য গ্রাউন্ড তোমার বলটার ভেলোসিটি ধরো হলো v, বিফোর হিট দ্য গ্রাউন্ড তোমার বলের ভেলোসিটি হলো কত? ধরো v। আর আফটার কলিশন ড্রপ খাওয়ার পরে যখন উপরে উঠছে তখন ধরো উপরে উঠছে ওর ভেলোসিটিটা হচ্ছে সাপোজ v ড্যাশ। ড্রপ খাওয়ার পরে ওর ভেলোসিটি হলো কত? v ড্যাশ। তাহলে আমি যখন বলটাকে ছাড়লাম, বলটা এসে ড্রপ খেলো কত ভেলোসিটিতে? v। আর ড্রপ খাওয়ার পরে যখন উঠছে তখন ওর ভেলোসিটি হলো ধরো v ড্যাশ, আর ফাইনাল ভেলোসিটি 0। তাহলে আগে আমাদের এই ভেলোসিটি গুলো বার করতে হবে। তাহলে ভেলোসিটিটা বের হবে কি করে? দেখো ভেলোসিটি বিফোর কলিশন, এখানে কলিশনটা কার সাথে হচ্ছে? ফ্লোরের সাথে। তাহলে ভেলোসিটি বিফোর কলিশন
তাহলে ভেলোসিটি বিফোর কলিশন সেটা হচ্ছে v ইকুয়াল টু কি লিখবে সিম্পল রুট ওভার অফ 2g ক্যাপিটাল H ক্যাপিটাল H থেকে বলটা পড়েছে তোমরা জানো এই ফর্মুলাগুলো। এবার ভেলোসিটি আফটার কলিশন বলটা যখন মেঝের সাথে সংঘর্ষ হলো তাহলে সেই সংঘর্ষের পরে ভেলোসিটি কোনটা হচ্ছে দেখো v ড্যাশ তাহলে ভেলোসিটি আফটার কলিশন v ড্যাশ এখানে বলটা কোন হাইটে উঠেছে স্মল h তাহলে v ড্যাশটাকে লিখবে রুট ওভার অফ 2g ইনটু স্মল h তাহলে আমরা দুটো ভেলোসিটি পেয়ে গেলাম এবার কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন আমরা বার করব দেখো এবার কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন স্মল e দিয়ে লিখি আমরা সেটা কি ছিল velocity of separation by velocity of approach তাহলে velocity of separation by velocity of approach এবার দেখো ভেলোসিটি অফ সেপারেশন মানে যে বেগে বলের সাথে মেঝের মধ্যে ব্যবধানটা বাড়ছে তাহলে বলের সাথে মেঝের ব্যবধান বাড়বে কখন আফটার কলিশন মানে আফটার কলিশন বলটা আস্তে আস্তে উপরে উঠছে তাহলে বলটা কোন বেগে উপরে ওঠা শুরু করেছে v ড্যাশ বেগে তাহলে ভেলোসিটি অফ সেপারেশনটা হচ্ছে এখানে v ড্যাশ এখানে 4 এর তো কোনো ভেলোসিটি নেই ফলে এখানে v ড্যাশটাই হবে ভেলোসিটি অফ সেপারেশন আর বলটা মেঝের দিকে যখন এগিয়ে আসছে মানে বিফোর কলিশন ওর ভেলোসিটি কত হয়েছে দেখো v তাহলে এখানে তোমার ভেলোসিটি অফ সেপারেশনটা হবে v ড্যাশ আর ভেলোসিটি অফ অ্যাপ্রোচটা হবে v কারণ 4 এর এখানে কোনো ভেলোসিটি নেই ফলে এখানে রিলেটিভ ভেলোসিটি বার করার কোনো ব্যাপারই নেই যেহেতু এখানে 4টা রেস্টে আছে ফলে এখানে রিলেটিভ ভেলোসিটি ক্যালকুলেট করার কোনো প্রয়োজন নেই এখানে জাস্ট আমরা অ্যাকচুয়াল ভেলোসিটি নিয়ে কাজ করতে পারবো যেহেতু 4টা রেস্টে আছে 4 এর তো কোনো ভেলোসিটি নেই তাহলে ভেলোসিটি অফ সেপারেশন অর্থাৎ আফটার কলিশন সেপারেশনটা হবে সেটা হচ্ছে v ড্যাশ ভেলোসিটি আর বিফোর কলিশনটা হবে ভেলোসিটি অফ অ্যাপ্রোচ সেটা হচ্ছে v তাহলে v ড্যাশ বাই v তাহলে এখান থেকে দেখো এবার v ড্যাশের জায়গায় যদি v ড্যাশের মানটা বসিয়ে দাও 2g স্মল h বাই রুট ওভার অফ 2g ক্যাপিটাল H এটা হচ্ছে e এর ফর্মুলা হলো এবার বোথ সাইডে স্কয়ার করে দাও তাহলে দেখো e স্কয়ার ইকুয়াল টু হয়ে যাবে এখানে রুটটা উঠে যাবে আর 2g গুলো কেটে যাবে স্মল h বাই ক্যাপিটাল H তাহলে স্মল h হবে e স্কয়ার ক্যাপিটাল H তাহলে এই হচ্ছে তোমার h এর একটা রিলেশন বেরিয়ে গেল যে আফটার কলিশন তোমার হাইটটা হয়ে যাচ্ছে e স্কয়ার ইনটু ক্যাপিটাল H h ইকুয়াল টু e স্কয়ার ক্যাপিটাল H স্মল h টা হচ্ছে হাইট আফটার কলিশন ক্যাপিটাল H হচ্ছে হাইট বিফোর কলিশন আর এই জায়গাটা থেকে দেখো আমি লিখতে পারি আরেকটা ফর্মুলা সেটা হচ্ছে v ড্যাশ ইকুয়াল টু ev এটা একটা তুমি লাইন লিখতে পারো v ড্যাশ ইকুয়াল টু ev v ড্যাশ ইকুয়াল টু ev মানে অর্থাৎ আফটার কলিশন ভেলোসিটিটা হয়ে যাচ্ছে স্মল e ইনটু বিফোর কলিশন ভেলোসিটি তাহলে ভেলোসিটি আফটার কলিশন ইকুয়াল টু হচ্ছে স্মল e ইনটু ভেলোসিটি বিফোর কলিশন আর হাইটের ক্ষেত্রে হচ্ছে height after collision equal to e square into height before collision তাহলে এটা হচ্ছে বলের সাথে মেঝের সংঘর্ষের ক্ষেত্রে কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন বার করা এইবার বিষয়টা হচ্ছে দেখো এখানে আমি কটা ড্রপ নিয়েছি একটা ড্রপ কিন্তু একটা ড্রপ কি প্র্যাকটিক্যালি হবে প্র্যাকটিক্যালি তো অনেকগুলো ড্রপ খাবে তাই না আমি বস্তুটাকে যখন এখান থেকে ছাড়বো ও ফার্স্ট একটা ড্রপ খেয়ে স্মল h হাইটে উঠবে আবার তো পড়বে আবার পরে আবার একটা ড্রপ খাবে খেয়ে আবার একটা হাইটে উঠবে আবার পড়বে আবার ড্রপ খাবে খেয়ে আবার একটা হাইটে উঠবে এরকম বেশ কয়েকটা ড্রপ খাবে এখন যদি তোমাদের প্রশ্ন করে যে আফটার ফিফথ ড্রপ ওর হাইটটা বার করে দাও তাহলে কিভাবে করবো এটা তো প্রথম ড্রপের জন্য তাহলে ফিফথ ড্রপ বা সিক্সথ ড্রপ তোমায় প্রশ্ন করলো পরীক্ষায় যে ফিফথ বা সিক্সথ ড্রপের পরে বলটার হাইট কি হবে তার মানে সেখানে আমরা একটা জেনারেল ক্যালকুলেশন করবো সেটা হচ্ছে nth ড্রপ আমরা হাইট আর ভেলোসিটি ক্যালকুলেট করে রাখবো আফটার nth ড্রপ যে nতম ড্রপের পরে বলের হাইট বা ভেলোসিটি কি হবে তাহলে এবার ফিফথ মানে n এর জায়গায় 5 বসিয়ে দেব যদি বলে ফোর্থ ড্রপ তাহলে n এর জায়গায় 4 বসিয়ে দেব তাহলে আমরা n ধরে একটা ক্যালকুলেশন করব ঠিক আছে তাহলে এবার লেখো যে ভেলোসিটি এন্ড হাইট আফটার nth ড্রপ বলে একটা হেডলাইন দাও যে nতম সংঘর্ষের পরে
বলটির বেগ ও উচ্চতা নির্ণয়। n-তম সংঘর্ষের পরে বলটির বেগ এবং উচ্চতা নির্ণয়। বিষয়টা কিভাবে আমরা এগোবো এবার? n-তম কলিশন, আফটার nth কলিশন, তাহলে ভেলোসিটি and height after nth collision। দেখো ঘটনাটা কি হচ্ছে, এই হচ্ছে তোমার ফ্লো। এইখানে বলটা ছিল, ইনিশিয়াল ভেলোসিটি বলের 0, বলটা এসে মাটিতে পড়লো, কোন হাইট থেকে পড়লো? ক্যাপিটাল এইচ, এটা হচ্ছে ইনিশিয়াল হাইট। এবার বলটা যখন এসে মাটিতে পড়ছে, যত নিচে নামছো ভেলোসিটি তত বাড়ছে। তাহলে কি বললাম? বলটা ইনিশিয়াল ভেলোসিটি 0, ক্যাপিটাল এইচ হাইট থেকে বলটা পড়লো, পড়ে মাটিতে ধাক্কা দিল। বিফোর কলিশন ধরো ভেলোসিটি হলো সাপোজ v1, বিফোর কলিশন আমি ধরলাম ভেলোসিটি v1। এবার ফার্স্ট ড্রপ খেয়ে যখন উঠলো, তখন উঠছে কত হাইট অবধি? ধরা যাক স্মল h1, আর উঠতে শুরু করলো কত ভেলোসিটিতে? v1 ভেলোসিটি। আগে ভেলোসিটিটাকে v করে দাও, তাহলে সুবিধা হয়। যে প্রথমে যখন আমি এই সাইড থেকে ফেললাম, ও ড্রপ খাওয়ার আগে ভেলোসিটি হলো v, ড্রপ খেয়ে উঠছে কত ভেলোসিটিতে? v1। ড্রপ খেয়ে উঠলো কত ভেলোসিটিতে? v1। এবার কত হাইট অবধি উঠেছে? h1। আবার এখান থেকে পড়বে, আবার পড়ে যখন ড্রপ খাবে, আবার আসলো, এসে পড়লো, করে ড্রপ খেলো, খেয়ে আবার উঠছে, কতটুকু হাইটে উঠলো? এবার ধরো সে হাইটে একটু কমে যাবে, h2। কত ভেলোসিটিতে উঠছে? v2। আবার পড়বে, করে ড্রপ খাবে, খেয়ে আবার উঠবে, কত হাইটে উঠছে? ধরো h3। কত ভেলোসিটিতে? v3। প্রত্যেকবার কিন্তু ড্রপ খেয়ে যখন উঠবে, হাইটটা আগের হাইটের থেকে একটু কমবে, কারণ আমি প্রত্যেকবারই যখন ড্রপ খাবে বলটা, তখন কিন্তু ওর খানিকটা শক্তি লস হবে, যেহেতু এনার্জি লস হবে, ফলে প্রত্যেকবার হাইট একটু একটু করে কমতে থাকবে। এবার বেশ কিছু ড্রপের পরে বস্তু নিশ্চয়ই থেমে যাবে, আর ড্রপ খেতেও পারবে না, কারণ শক্তিই থাকবে না ওর মধ্যে। তাহলে এখন আমাকে এই হাইট গুলো বার করব। দেখো আমরা এইমাত্র শিখলাম কি? আমরা এইমাত্র যে ফর্মুলাটা শিখেছিলাম h ইকুয়াল টু e স্কয়ার ক্যাপিটাল H, আর ভেলোসিটির ফর্মুলা শিখেছিলাম v ড্যাশ ইকুয়াল টু ev। তাহলে এবার দেখো ফার্স্ট ড্রপ, প্রথম ড্রপের কথা ভাবো, ফার্স্ট ড্রপ। তাহলে ফার্স্ট ড্রপের পরে ভেলোসিটি কত হয়েছে? v1, আর ফার্স্ট ড্রপের আগে ভেলোসিটি কত ছিল? v। তাহলে আমরা ফর্মুলা কি পেয়েছিলাম? যে ড্রপ খাওয়ার পরের ভেলোসিটিটা হবে কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন ইনটু ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে ফার্স্ট ড্রপের আগে ভেলোসিটি ছিল v, ফার্স্ট ড্রপের পরে ভেলোসিটি হলো v1। তাহলে আমরা কি লিখব? v1 ইকুয়াল টু ev। আর হাইটটা কি পাবো? উচ্চতাটা। দেখো হাইটের ফর্মুলা ছিল e স্কয়ার ক্যাপিটাল H। তাহলে প্রথম ড্রপের পরে ওর হাইট হয়েছে কত? h1। তাহলে আফটার কলিশন হাইট h1, যেটা সমান সমান কার সাথে? কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন স্কয়ার ইনটু ইনিশিয়াল হাইট। তাহলে ফার্স্ট ড্রপের ক্ষেত্রে ইনিশিয়াল হাইট কোনটা? ক্যাপিটাল H। তাহলে e স্কয়ার ক্যাপিটাল H, এই হচ্ছে ফার্স্ট ড্রপ। তাহলে ফার্স্ট ড্রপের পরের ভেলোসিটি হলো e ইনটু আগের ভেলোসিটি, আর হাইটটা হলো h1 e স্কয়ার ইনটু ইনিশিয়াল হাইট হলো। এবার সেকেন্ড ড্রপ, জাস্ট ফরওয়ার্ড তুমি করতে দেখবে, তাহলে নিজেই বুঝতে পারবে। সেকেন্ড ড্রপের ক্ষেত্রে দেখো, সেকেন্ড ড্রপের কথা যখন তুমি ভাবছো, তখন ড্রপ খাওয়ার পরে ভেলোসিটি কোনটা? v2, আর ড্রপ খাওয়ার আগের ভেলোসিটি কোনটা? v1। তাহলে v2 ইজ ইকুয়াল টু হবে ev1। ড্রপ খাওয়ার পরে ভেলোসিটি হয়েছে v2, আগের ভেলোসিটি v1, তাহলে v2 হবে ev1। এবার এটাকে দেখো আমি লিখতে পারি, এই v1 এর জায়গায় যদি v1 এর মানটা বসিয়ে দিই, তাহলে এটা হয়ে গেল e স্কয়ার v। এবার হাইটের ক্ষেত্রে সেকেন্ড ড্রপটা যখন হচ্ছে, ড্রপ খাওয়ার পরে ওর হাইট হয়েছে h2, আর ড্রপ খাওয়ার আগে ওর হাইট ছিল h1। তাহলে h2 হাইটটা, ফাইনাল হাইটটা হবে e স্কয়ার ইনটু প্রাথমিক হাইট, h2 হবে e স্কয়ার h1। এবার h1 এর জায়গায় h1 এর মানটা বসিয়ে দাও, তাহলে দেখো e টু দি পাওয়ার 4 ক্যাপিটাল H। এটা সেকেন্ড ড্রপ হলো। এবার দেখো থার্ড ড্রপের কথায় আসো। থার্ড ড্রপ যখন হলো, এইখানে দেখো থার্ড ড্রপের পরে ভেলোসিটি হয়েছে v3, আর আগে ভেলোসিটি ছিল v2। তাহলে v3 ইকুয়াল টু হবে ev2। থার্ড ড্রপের পরের ভেলোসিটি v3, আগেরটা ছিল v2, তাহলে v3 হবে ev2। এবার v2 এর জায়গায় v2 এর মানটা বসিয়ে দেব, তাহলে কি হচ্ছে দেখো eqv। আর হাইটের ক্ষেত্রে কি হবে? h3 হাইটটা, আগে হাইট ছিল কত? h2,
তাহলে h3 ইকুয়াল টু e স্কয়ার h2। এবার h2 এর জায়গায় h2 এর মানটা বসিয়ে দাও, তাহলে দেখো e টু দি পাওয়ার 6h। তাহলে এইভাবে পরপর চলতে থাকবে। তাহলে এবার দেখো আফটার n এর ড্রপ, তাহলে কি লিখব যে আফটার n এর ড্রপ, n তম ড্রপের পর কি হবে দেখো ভেলোসিটিটাকে v সাফিক্স n ধরি, যে n তম ড্রপের পর ভেলোসিটি v সাফিক্স n। এবার লক্ষ্য করো ফর্মুলাটা ভালো করে, এগুলো হচ্ছে সিরিজের ফর্মুলা। দেখো প্রত্যেকটা ফর্মুলাতে ভিটা কম্পালসারি, মানে ইনিশিয়াল ভেলোসিটি আছে, খালি চেঞ্জ হচ্ছে কি ই এর পাওয়ারটা। লক্ষ্য করো প্রথম ফর্মুলাতে ই এর পাওয়ারটা 1, সেকেন্ড ড্রপে ই এর পাওয়ারটা 2, তারপরে থার্ড ড্রপে ই এর পাওয়ারটা 3। তার মানে ই এর পাওয়ার 1 2 3 1 2 3 এগুলোকে কি বলে ইন্টিজার, এগুলোকে বলে ইন্টিজার, পূর্ণ সংখ্যা। 1 2 3 সবকটা পূর্ণ সংখ্যা আছে, প্রথমে 1, তারপরে 2, তারপর 3, মানে জোড় সংখ্যাও আছে আবার বিজোড় সংখ্যাও আছে। তার মানে আমি জেনারেলি যখন লিখবো আফটার n এর ড্রপ, সেটা লিখবো e টু দি পাওয়ার nv। এবার দেখো যদি ফার্স্ট ড্রপ বলে তুমি n এর জায়গায় 1 বসাও, প্রথম ফর্মুলাটা পেয়ে যাবে v1 ইকুয়াল টু e টু দি পাওয়ার 1 ইনটু v। সেকেন্ড ড্রপ বললে n এর জায়গায় 2 বসাও, তাহলে e স্কয়ার v। থার্ড ড্রপের ক্ষেত্রে n এর জায়গায় 3 বসাও, তাহলে e কিউব v। যদি বলে ফিফথ ড্রপ, তাহলে n এর জায়গায় 5 বসাও। আর হাইটের ক্ষেত্রে ফর্মুলাটাকে ধরো h সাফিক্স n ধরো, হাইটটা হবে। এবার হাইটের ফর্মুলা দেখো সবার মধ্যে h আছে, ক্যাপিটাল H, যেটা ইনিশিয়াল হাইট। এবার ই এর পাওয়ারটা দেখো সব জোড় সংখ্যা আছে, লক্ষ্য করো 2 4 6, তার মানে সব জোড় সংখ্যা, ইভেন নাম্বারে পাওয়ারটা আছে। তাহলে জোড় সংখ্যাকে আমরা লিখি 2n। n যদি ইন্টিজার হয় তাহলে জোড় সংখ্যা হবে 2n, তাহলে হবে e টু দি পাওয়ার 2n ইনটু ক্যাপিটাল H। এটা হচ্ছে হাইট আফটার n এর ড্রপ। তাহলে এরকম যে কোনো ড্রপের পরে আমি হাইটটা আর ভেলোসিটিটা বার করতে পারবো এই ফর্মুলাগুলো দিয়ে। হাইট আফটার n এর ড্রপ আর ভেলোসিটি আফটার n এর ড্রপ, e টু দি পাওয়ার nv আর e টু দি পাওয়ার 2n ইনটু h। কথা বুঝতে পারলে? তো তোমাকে এরকম প্রশ্ন করতে পারে যে n তম ড্রপ বা পঞ্চম ড্রপ, ষষ্ঠ ড্রপ বা সেভেন্থ ড্রপের পরে ওর হাইট বা ভেলোসিটি কি হবে বার করো, এই ফর্মুলা দিয়ে বার করো। এবার এখানে তোমার একটা প্রশ্ন করতে পারে, আরেকটা দেখো বলছে এই যে বলটা বারবার ড্রপ খাচ্ছে, ড্রপ খেতে খেতে 100 মাইল তো থামবে। ধরো তোমাকে বলছে যে ইনফাইনাইট নাম্বার অফ কলিশন হবে, যে ইনফাইনাইট নাম্বার অফ কলিশন হচ্ছে, মানে অনেকগুলো কলিশন হবে, ড্রপ খাচ্ছে 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 খেতে খেতে 100 মাইল থামবে। কিন্তু কটা ড্রপের পরে থামছে বলছে না, বলছে দেয়ার আর ইনফাইনাইট নাম্বার অফ কলিশন। যদি অসীম সংখ্যক বার সংঘর্ষ হয় তাহলে বার করতে বলছে টোটাল ডিসটেন্স। টোটাল ডিসটেন্স, টোটাল ডিসটেন্স কথার অর্থ হচ্ছে এখানে এই যে হাইটগুলো অতিক্রম করছো, এই হাইটগুলোই হচ্ছে এখানে ডিসটেন্স। তোমাকে এই হাইটগুলোকে যোগ করতে হবে, এই হাইটগুলোকে যোগ করতে হবে। তাহলে দেখো টোটাল ডিসটেন্স আফটার ইনফাইনাইট নাম্বার অফ কলিশন, অসীম সংখ্যক সংঘর্ষের পরে মোট অতিক্রান্ত দূরত্ব বলে একটা হেডলাইন দাও। তাহলে টোটাল ডিসটেন্স আফটার ইনফাইনাইট নাম্বার অফ কলিশন কিভাবে করবো এবার দেখো। টোটাল ডিসটেন্স আফটার ইনফাইনাইট নাম্বার অফ কলিশন, এটা লাগবে না, এটা কিছু দিই দেখো। তাহলে টোটাল ডিসটেন্স মানে হাইট গুলোকে তোমাকে যোগ করতে হবে, ভালো করে দেখবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্যালকুলেশন, এইসব তো আসবেই পরীক্ষায়। দেখো টোটাল ডিসটেন্স আফটার ইনফাইনাইট নাম্বার অফ কলিশন কি করে করবে দেখো। ডিসটেন্স মানে হচ্ছে এখানে হাইট গুলোই হচ্ছে ডিসটেন্স। তাহলে দেখো বলটা কোন হাইট থেকে পড়েছে, ক্যাপিটাল H, তাহলে ক্যাপিটাল H, তারপরে কোন হাইট আছে h1, তারপরে হাইট আছে h2, তারপর হাইট আছে h3, এগুলোই হচ্ছে ডিসটেন্স, যে অতিক্রান্ত পথ। এই হাইটটাই হচ্ছে এখানে অতিক্রান্ত পথ। তাহলে টোটাল ডিসটেন্সের সময় লিখতে হবে ক্যাপিটাল H প্লাস এই যে h1 হাইটটা, এটা কিন্তু 2 দিয়ে গুণ করতে হবে। কেন 2 দিয়ে গুণ করব দেখো ভালো করে। ড্রপ খাওয়ার পর h1 হাইটে উঠবে, আবার h1 হাইট নামবে, তারপরে আবার ড্রপ খেয়ে h2 হাইটে উঠবে, আবার h2 হাইট নামবে। তার মানে h1 h2 h3 এর হাইট গুলো দুবার করে ক্রস করবে, একটা উপরে উঠবে আবার নামবে। তাহলে সেই জন্য তোমাকে লিখতে হবে h প্লাস 2h1 প্লাস 2h2 প্লাস 2h3, এই করে করে চলছে। ইনফাইনাইট নাম্বার অফ কলিশন হবে, আমি জানি না কটা কলিশন হচ্ছে, তাই জন্য ইনফিনিটি লিখে দেবে লাস্টে। এবার দেখো h প্লাস 2h1, h1 এর ভ্যালুটা বসাবো 2 e স্কয়ার h, h2 এর জায়গায় h2 এর ভ্যালুটা বসাও 2 e টু দি পাওয়ার 4h, h3 এর ভ্যালুটা বসাও e টু দি পাওয়ার 6h, চলছে আপ টু ইনফিনিটি। এবার দেখো
ক্যালকুলেশনটা ভালো করে ফলো করবে। এই যে 2 স্কয়ার h, এখান থেকে 2 স্কয়ার h টা কমন নেব, তাহলে এখানে পড়ে থাকছে 1, এখানে দেখো 2 স্কয়ার h কমন নিয়েছো, তাহলে থাকছে e স্কয়ার, এখানে 2 e টু দি পাওয়ার 6s, তুমি 2 স্কয়ার h কমন নিয়েছো, তাহলে থাকছে e টু দি পাওয়ার 4, এই করে করে আপ টু ইনফিনিটি। এবার এটা একটা সিরিজ এসে গেছে, দেখো সবকটা পাওয়ার জোড় সংখ্যায় আছে। এই সিরিজের একটা চ্যাপ্টার আছে তোমাদের এপিজিপি, ইনফাইনাইট সিরিজ, তার একটা ফর্মুলা হয়, আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি এখানে ডাইরেক্ট, তুমি ফর্মুলাটা মনে রাখবে, যখন তোমাদের অঙ্কের স্যাররা করাবে নিশ্চয়ই তোমরা পারবে। ফর্মুলা আছে এর একটা, এবং তোমরা অনেকে হয়তো করেছো, আমি জানি না তোমাদের অঙ্কে কতটা হয়েছে। তাহলে এবার h প্লাস 2 স্কয়ার h, এবার এই যে সিরিজটা ইভেন নাম্বারের সিরিজ আছে e টু দি পাওয়ার জোড় সংখ্যার সিরিজ, এইটাকে ভাঙলে এটার অ্যানসারটা হয় 1/1 মাইনাস e স্কয়ার। এই ফর্মুলাটা মনে রাখবে, এটা ভাঙলে হবে 1/1 মাইনাস e স্কয়ার, অঙ্ক বইতে এই ফর্মুলা আছে। তাহলে এইবার এই সিরিজটাকে ভেঙে আমি পেয়ে গেলাম 1/1 মাইনাস e স্কয়ার। তাহলে এইবার দেখো এখানে যখন আমি ক্যালকুলেট করছি h টাকে কমন নেব, তাহলে 1 প্লাস 2 e স্কয়ার বাই 1 মাইনাস e স্কয়ার, এটাকে সলভ করো 1 মাইনাস e স্কয়ার। এবার এখানে দেখো উপরে চলে আসবে 1 প্লাস e স্কয়ার। এই হচ্ছে তোমার টোটাল হাইট বা টোটাল ডিসটেন্স, যে মোট কতটা দূরত্ব অতিক্রম করবে। যদি ইনফাইনাইট নাম্বার অফ কলিশন হয় তাহলে ডিসটেন্স হবে h ব্র্যাকেট 1 প্লাস e স্কয়ার 1 মাইনাস e স্কয়ার। তাহলে এটা একটা প্রশ্ন আমাদের পরীক্ষায় দেয় যে আফটার ইনফাইনাইট নাম্বার অফ কলিশন ওর টোটাল ডিসটেন্স কত হবে, তাহলে এই হচ্ছে তার উত্তর। এটা যেমন টোটাল ডিসটেন্স বার করলাম, তাহলে এবার আমাকে বার করতে দেখো, হ্যাঁ এবার আমরা বার করব টোটাল টাইমটা। দেখ তাহলে এটা তো টোটাল ডিসটেন্স বের করলাম আমরা আফটার ইনফাইনাইট কলিশন। এবার আমাকে বলতে পারে টোটাল টাইম বার করো, যে তোমার এই যে বলটা বারবার ড্রপ খাচ্ছে তাতে তোমার টোটাল টাইমটা কত হবে। দেখো টাইমের ক্যালকুলেশনটা এবার তুমি কিভাবে করবে, দেখো টাইমের ক্ষেত্রে টাইমের ক্যালকুলেশনটা করার জন্য তোমাকে আগে টাইম ক্যালকুলেট করতে হবে, যে প্রত্যেকটা ড্রপে তোমার কতটা টাইম লাগছে। দেখো যদি টাইমের ক্যালকুলেশনটা দেখি আমরা, হ্যাঁ এখানটায় করছি, দেখো টাইমটা। দেখো আমি বলটাকে প্রথমে ছেড়েছি কোথা থেকে, ক্যাপিটাল এইচ হাইট থেকে, বলটা এসে পড়েছে কোথায়, গ্রাউন্ডে। তাহলে এই প্রথম যে ক্যাপিটাল এইচ হাইটটাও নামলো তাতে কতটা টাইম লাগবে। তাহলে প্রথম টাইমটা ক্যাপিটাল এইচ হাইট অতিক্রম করার জন্য কত হবে, তাহলে এই উচ্চতা অতিক্রম করার জন্য টাইম লাগছে t ইকুয়াল টু রুট ওভার অফ 2h বাই g। কোথা থেকে পেলাম ফর্মুলাটা, আমরা জানি ডিসটেন্স h ইকুয়াল টু হাফ g t স্কয়ার। এগুলো আমরা পড়েছি যে প্রাথমিক বেগ যদি শূন্য হয় তাহলে ডিসটেন্সের ফর্মুলা হচ্ছে, ডিসটেন্স মানে হাইট, হাইটের ফর্মুলা হচ্ছে হাফ g t স্কয়ার। তাহলে h ইকুয়াল টু যদি হাফ g t স্কয়ার হয় তাহলে t এর ভ্যালু আসবে রুট ওভার অফ 2h বাই g। তাহলে ক্যাপিটাল এইচ হাইটটা নামতে ওর টাইম লাগবে কত, রুট ওভার 2h বাই g। তাহলে পরের হাইটটা কত আছে h1, তাহলে সেটার জন্য টাইম লাগছে কত, তার জন্য টাইম হবে রুট ওভার 2h1 বাই g। এবার h1 এর জায়গায় আমি h1 এর মানটা বসিয়ে দেব। দেখো ভালো করে লক্ষ্য করবে h1 টাতে e স্কয়ার h আছে, তাহলে এখানে যদি আমি e স্কয়ার ক্যাপিটাল H টা বসাই তাহলে e স্কয়ারটা রুট হয়ে গিয়ে বাইরে চলে আসবে e। e স্কয়ার ক্যাপিটাল H বসাবে, রুট আছে তো, তাহলে e চলে আসবে বাইরে। এবার পরের হাইটটা কি আছে h2, তাহলে h2 এর জন্য টাইম লাগবে কত, h2 হাইট অতিক্রম করতে টাইম লাগবে ধরো t2, সেটার জন্য হবে রুট ওভার 2h2 বাই g। এবার এখানে দেখো h2 সেটা আছে e টু দি পাওয়ার 4h, তাহলে e টু দি পাওয়ার 4 কে যখন রুট করবে সেটা হবে e স্কয়ার, তাহলে রুটের ভেতরে থাকবে 2h বাই g। তারপরে হাইটটা আছে h3, তাহলে h3 এর জন্য টাইম লাগছে t3, রুট ওভার 2h3 বাই g। এবার h3 এর মানটা বসাবে, কি আছে e টু দি পাওয়ার 6, তাহলে রুট করলে হবে e টু দি পাওয়ার 3 মানে e কিউব 2 ক্যাপিটাল H বাই g। তাহলে প্রত্যেকটা হাইট অতিক্রম করতে কতটা সময় লাগবে আমরা বার করে নেব। তাহলে ক্যাপিটাল H হাইটের জন্য টাইম লাগছে রুট 2 ক্যাপিটাল H বাই g। h1 হাইটের জন্য রুট ওভার 2h1 বাই g, h1 এর ভ্যালুটা পুট করে দিলে। h2 এর জন্য লাগছে রুট ওভার 2h2 বাই g, h2 এর ভ্যালুটা পুট করে দিলে। h3 হাইটের জন্য লাগছে রুট ওভার 2h3 বাই g, h3 এর ভ্যালুটা পুট করে দিলাম। এবার আমাকে বলছে মোট সময়টা বার করো, টোটাল টাইম, যে ইনফাইনাইট নাম্বার অফ কলিশনের টোটাল টাইমটা কত। তাহলে এবার দেখো টোটাল টাইম ক্যালকুলেট করব আমরা, টোটাল টাইম।
তাহলে টোটাল টাইমটা দেখো, ফার্স্ট তুমি এইচ হাইট নামলে কত টাইম লাগলো টি। তারপরের ক্ষেত্রে লক্ষ্য করো এই যে h1 হাইটটা এবার কবার হবে, এটা দুবার। তো h1 হাইটটা দুবার উঠবে আবার নামবে। এবার দেখো আমরা প্লাসের প্রতিলক্ষণে প্রমাণ করেছিলাম যে টাইম অফ অ্যাসেন্ট আর টাইম অফ ডিসেন্টটা সমান। তাহলে এই যে t1 t2 t3 এগুলো হচ্ছে নামার সময় বার করেছি, যে h1 হাইট নামতে কতটা সময় লাগবে t1। তাহলে টাইম অফ ডিসেন্ট আর টাইম অফ অ্যাসেন্ট তো ইকুয়াল। তাহলে h1 হাইটটা নামতে যদি t1 সেকেন্ড সময় লাগে, তাহলে h1 হাইটটা উঠতেও ওর টাইম লাগবে কতটা t1। তাহলে নামা ওঠা নিয়েও টোটাল টাইমটা হয়ে যাবে 2t1। সেজন্য পরবর্তী হাইটের ক্ষেত্রে টাইমগুলো 2 দিয়ে গুণ করতে হবে 2t1। তারপরেরটাও তাই, নামতে t2 তাহলে উঠতেও t2 তাহলে 2t2, তারপরে 2t3 এই করে চলবে আপ টু ইনফিনিটি, কারণ অসীম সংখ্যক বার কলিশন হয়েছে। এবার প্রত্যেকের ভ্যালুটা বসাবে। দেখো t এর ভ্যালু √2H/g, t1 এর ভ্যালু দেখো কি আছে e √2H/g, তারপর t2 এর ভ্যালু দেখো e² √2H/g, t3 এর ভ্যালু আছে দেখো e³ √2H/g, এটা গিয়ে আপ টু ইনফাইনাইট। এবার এখানে লক্ষ্য করো √2H/g প্লাস এইখান থেকে সেকেন্ড টার্ম থেকে কমনটা নেব 2e √2H/g। এবার এখানে কত হয়ে গেল 1, তারপর দেখো আসবে e, তারপরে আসবে e² পরে আপ টু ইনফিনিটি। এবার এখানে দেখো এই যে সিরিজটা এসছে ইনফাইনাইট সিরিজ, এখানে দেখো e এর পাওয়ারটা পূর্ণ সংখ্যায় আছে, মানে e এর পাওয়ার 1 তারপর 2, e এর পাওয়ার 1 প্রথমে 1 মানে কি e টু দি পাওয়ার 0, 1 মানে e টু দি পাওয়ার 0 তারপর e টু দি পাওয়ার 1 তারপর e টু দি পাওয়ার 2। না আগেরটায় সব জোড় সংখ্যা ছিল, এখানে দেখো সব পূর্ণ সংখ্যা আছে 1 2 3 পর পর হবে। তাহলে এবার এই সিরিজটাকে ভাঙলে কি আসবে, এটারও ফর্মুলা আমাদের জানা আছে, অঙ্ক বইতে আমরা পড়ব। এই সিরিজটাকে ভাঙলে তোমার আসবে হচ্ছে এটা হবে 1/1 মাইনাস e, এই সিরিজটাকে ভাঙলে আসবে 1/1 মাইনাস e। এইবার এখান থেকে দেখো তুমি √2H/g যেমন আছে থাকলো, এইখানে এটাকে একটু ক্যালকুলেট করো, √2H/g টা কমন নিয়ে নাও, তাহলে এখানে 1 হয়ে গেল, আর এখানে আছে কত 2e আর নিচে 1 মাইনাস e। এবার এটাকে একটু ক্যালকুলেট করে দাও, তাহলে হবে √2H/g ব্র্যাকেট, এটা ক্যালকুলেট করলে আসবে 1 প্লাস e বাই 1 মাইনাস e। এই হলো তোমার টোটাল টাইম √2H/g 1 প্লাস e বাই 1 মাইনাস। তাহলে যদি ইনফাইনাইট নাম্বার অফ ড্রপ খায় বলটা, তাহলে এটা হচ্ছে তোমার টোটাল টাইম বেরিয়ে যাবে। তাহলে টোটাল ডিসটেন্স পেলে টোটাল টাইম পেলে। নেক্সট তোমাকে আরেকটি কোশ্চেন করতে পারে যে এই যে ইনফাইনাইট নাম্বার অফ ড্রপ খাচ্ছে বলটা, তাহলে এক্ষেত্রে টোটাল চেঞ্জ অফ মোমেন্টামটা বার করো। টোটাল চেঞ্জ অফ মোমেন্টাম, তাহলে টোটাল চেঞ্জ অফ মোমেন্টাম বের করবে কি করে? টোটাল চেঞ্জ অফ মোমেন্টামটা হচ্ছে তুমি প্রত্যেকবার কলিশনে চেঞ্জ অফ মোমেন্টাম ক্যালকুলেট করবে, করে সেগুলোকে সাম আপ করবে, মানে যোগ করে দেবে। টোটাল চেঞ্জ অফ মোমেন্টাম প্রত্যেকবার ক্যালকুলেশনে তুমি চেঞ্জ অফ মোমেন্টাম বার করবে, তারপর তাদেরকে যোগ করবে, সাম আপ করবে, তাহলে তুমি টোটাল চেঞ্জ অফ মোমেন্টাম পাবে। তাহলে দেখো এবার টোটাল চেঞ্জ অফ মোমেন্টাম সেটা কি করে করব আমরা? টোটাল চেঞ্জ অফ মোমেন্টাম, এগুলো টাইম আর লাগবে না কোনো কাজে, হাইটটাও আর লাগবে না, মোমেন্টামের ভেলোসিটি লাগবে। এখানে ভেলোসিটি ফর্মুলাটা রাখলাম। তাহলে ধরো এই যে বলটা এর মাস আছে m, তাহলে এটা যখন প্রথম এসে মাটিতে ধাক্কা দিচ্ছে গ্রাউন্ডে, কত ভেলোসিটিতে হিট করেছে দেখো v ভেলোসিটিতে। তাহলে জাস্ট বিফোর কলিশন ওর মোমেন্টাম কত mv, আর ওর ইনিশিয়াল মোমেন্টাম তো এখানে 0, কারণ ও ড্রপ খাচ্ছে মানে ইনিশিয়াল ভেলোসিটি 0। তাহলে যখন প্রথম কলিশনটা হলো, তাহলে টোটাল চেঞ্জ অফ মোমেন্টাম, একটু ভালো করে দেখবে, টোটাল চেঞ্জ অফ মোমেন্টাম বার করবো যখন, তাহলে দেখো এখানে প্রথম যখন ড্রপটা খাচ্ছে ওর 0 মোমেন্টাম থেকে মোমেন্টাম কত হলো mv, তাহলে চেঞ্জ অফ মোমেন্টাম কত mv হবে। এবার প্লাস, এবার সেকেন্ড ড্রপ, এইখানটায় ভালো করে বুঝবে, সেকেন্ড ড্রপ যখন হলো তখন দেখো উঠছে কত ভেলোসিটিতে v1,
তাহলে উপর দিকে যখন উঠতে শুরু করলো ড্রপ খাওয়ার পরে ওর মোমেন্টাম কত mv1। এবার উপরে উঠলো তো আবারও নিচে নামবে, তাই আবার যখন নিচে নেমে এসে ধাক্কাটা খাবে, তাই ধাক্কা খাওয়ার আগের মুহূর্তে কিন্তু ওর ভেলোসিটি আবারও v1ই হবে। কারণ আমরা জানি, আমরা পড়েছি প্রজেক্টাইলে যে ভেলোসিটি অফ প্রজেকশন আর ভেলোসিটি অফ রিটার্ন দুটো সমান হয়। ও যখন ড্রপ খাওয়ার পরে এখান থেকে v1 ভেলোসিটিতে উঠলো, উঠে এবার আবার যখন নেমে আসবে, নেমে এসে যখন সেকেন্ড ড্রপটা খাবে, তাহলে জাস্ট বিফোর দ্য সেকেন্ড ড্রপ ওর ভেলোসিটি কিন্তু আবার v1 হবে, ড্রপ খাওয়ার পরে হবে v2। তাহলে এখানে দুটো মোমেন্টাম পাবে, একটা দেখো mv1 এটা উপর দিকে উঠলো, উঠে উপর থেকে আবার নেমে এলো, নেমে এসে মাটিতে ড্রপ খেলো, সেই ড্রপ খাওয়ার আগের মুহূর্তে ওর ভেলোসিটি কিন্তু আবারও v1। তাহলে আবার মোমেন্টাম কত হলো mv1। তাহলে mv1 মোমেন্টামটা আমি দুবার পাবো, কিন্তু একটা মোমেন্টাম উপরের দিকে আর পরের মোমেন্টামটা হবে নিচের দিকে। তাহলে mv1 মোমেন্টামটা তুমি দুবার পাবে। mv1 মোমেন্টাম একটা আপওয়ার্ড, আবার উপর থেকে যখন নিচে নেমে আসছে জাস্ট বিফোর কলিশন মোমেন্টামটা mv1ই হবে, কিন্তু সেটা নিচের দিকে। তাহলে যেহেতু দুটো মোমেন্টাম পরস্পর বিপরীত দিকে, ফলে চেঞ্জ অফ মোমেন্টামটা যোগ করতে হবে। তাহলে mv1 প্লাস mv1 হবে। তাহলে mv1 প্লাস mv1 তাহলে হয়ে গেল 2mv1। তাহলে সেকেন্ড ড্রপে চেঞ্জ অফ মোমেন্টামটা হবে 2mv1। ঠিক একরকম ভাবে এখানে এসে যখন ড্রপ হচ্ছে থার্ড ড্রপ, সেটা হবে দেখো 2mv2, তারপর হবে 2mv3। এইগুলো সব দুটো দুটো করে আসবে আপ টু ইনফাইনাইট। আর দুটো মোমেন্টাম হবে, mv1 একটা উপর দিকে থাকবে, mv1 একটা নিচের দিকে থাকবে, তাহলে 2mv1। v2 এর ক্ষেত্রেও তাই, mv2 উপরে mv2 নিচের দিকে, তাহলে 2mv2। এবার এখানে দেখো ক্যালকুলেশন একদম ইজি। এবার আমি 2m v1 এর জায়গায় v1 এর ভ্যালু বসাবো, কত আছে দেখো ev। v2 এর জায়গায় v2 এর ভ্যালু বসাবো e স্কয়ার v। v3 এর জায়গায় v3 এর ভ্যালু বসাবো e কিউব v। এই চলবে আপ টু ইনফিনিটি। এবার এখান থেকে দেখো mv, এই পরের টার্ম থেকে কমন নাও 2mev। তাহলে এখানে থাকছে 1, এখানে e, এখানে e স্কয়ার করে আপ টু ইনফাইনাইট। এবার এখানে দেখো mv প্লাস 2mev। আর এই সিরিজটা আগেও দেখেছিলে 1/1 মাইনাস e হবে, আগেরবারও এই সিরিজটাই ছিল। এবার এখানে mv কে কমন নিয়ে নাও, mv কমন নিয়ে নিলে তাহলে হলো 1 প্লাস 2e বাই 1 মাইনাস e। তাহলে এখানে সিম্পল হবে mv 1 প্লাস e বাই 1 মাইনাস e। এই হবে তোমার ফর্মুলা। এবার এই যে ইনিশিয়াল মোমেন্টাম mv, এটাকে আমরা p দিয়ে লিখতে পারি। আমরা ইনিশিয়ালি যে মোমেন্টামটা ছিল mv, এটাকে আমরা p দিয়ে যদি রিপ্রেজেন্ট করো, তাহলে এটাকে তুমি লিখতে পারো p ব্র্যাকেট 1 প্লাস e 1 মাইনাস e। যে মোমেন্টামে ধাক্কাটা বেড়েছে ফার্স্ট যে মোমেন্টামটা, সেটাকে যদি p দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, যে আমরা ধরে নিচ্ছি নোটেশনটা p, তাহলে p ব্র্যাকেট 1 প্লাস e বাই 1 মাইনাস e লেখা যায়। বা এরকম রাখলেও কোনো অসুবিধা নেই, mv ব্র্যাকেট 1 প্লাস e বাই 1 মাইনাস e। তাহলে এই হচ্ছে টোটাল চেঞ্জ অফ মোমেন্টাম আমরা পেয়ে গেলাম। তাহলে এইভাবে আমরা তিনটে ক্যালকুলেশন করব, তিনটের মধ্যে যে কোনো একটা পরীক্ষায় আসবেই, যে হয় তোমার টোটাল ডিসটেন্স বার করতে বলবে, কিংবা টোটাল টাইম বা টোটাল চেঞ্জ অফ মোমেন্টাম।